ওকে, ফাইনালি আমরা ভিডিও রেকর্ডিংটা চালু করে ফেলতে পারছি। আজকে হচ্ছে আমাদের 20 নাম্বার ক্লাস। যদি আমি শুরু থেকে ভিডিও রেকর্ডিংটা চালু করতে পারি নাই, বাট ফাইনালি আমরা রেকর্ডিংটা চালু করতে পারছি। আমার উইন্ডোজটা আপডেট হয়ে গেছে। আশা করি আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারবো। যদিও বেশি সময় নাই, 1.5 ঘন্টার মতো আছে। 2 ঘন্টাও বলা চলে নাই, বাট চেষ্টা করবো হ্যাঁ আপনাদের 1.5 ঘন্টার ভিতরে ফটোশপের সিলেকশন টুলসগুলো বুঝিয়ে দিতে। ইউজুয়ালি আমরা গত ক্লাসে লাস্ট ক্লাসে আপনাদেরকে যে জিনিসগুলো বোঝানো হয়েছিল সেগুলো হচ্ছে ব্রাশ। আর অ্যাট ফার্স্ট যখন আমরা ফটোশপ ইনস্টল করব, ইনস্টল করার পর কিছু বেসিক সিলেকশন, বেসিক যে মেনু অপশনগুলো যেগুলো আমাদের মডিফাই বা কাস্টমাইজ করা লাগে সেগুলো জাস্ট দেখাই দিয়েছিলাম যে এই অপশনগুলো একটু চেঞ্জ করে নেবেন যেন আমরা ইলাস্ট্রেটরের মতন করে ফটোশপটাকে কাস্টমাইজ করতে পারি। যদি গত ক্লাসের কারো কোনো প্রবলেম থাকে সেটা নিয়ে বলতে পারেন, সমস্যা নেই। ওই জিনিসগুলো আমি আবারও সলভ করে দেবো যদি প্রবলেম হয়। হ্যাঁ, কে জানি আমাকে বলতেছিল যে ফটোশপের যে পেন টুল নাকি উনি একটু বুঝতেছে না, বা পেন টুলে একটু নাকি সমস্যা হচ্ছে। হ্যাঁ, পেন টুল আমরা দেখবো। আজকেই বলা চলে পেন টুল নিয়ে আমি কথা বলবো, সমস্যা নেই। বাট আজকে যে বিষয়টা নিয়ে মোস্টলি আলোচনা করা হবে সেটা হচ্ছে সিলেকশন। ব্রাশ নিয়ে তো আর কারো কোনো প্রবলেম নাই। প্রবলেম কি আছে ব্রাশ নিয়ে? আপনার স্ক্রিনটা আমরা দেখতে পারছেন আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আমি সব সেট আপ করে নিলাম তো। উইন্ডোজ মানে ইনস্টল হওয়ার পর, আপডেট হওয়ার পর ও অনেক স্লো কাজ করতেছিল, সেজন্য আর কি ডিস্ক ফুল হয়ে আছে। 100 আউট অফ 100 ডিস্ক ফুল। এই হচ্ছে অবস্থা, তবে আগের থেকে অনেকটা ফাস্ট হয়েছে। ওকে, আমাদের ফটোশপ চালু হয়ে গেছে, চালু হচ্ছে আর কি। অনেক ফাইল ডিলিট করে দিতে হবে, এই হচ্ছে প্রবলেম। ডেস্কটপে মানে সি ড্রাইভে আপনার অনেক ফাইল থাকে, তো এই জন্যই মনে হয়। হ্যাঁ, সি ড্রাইভে আমি ইউজুয়ালি ফাইল রাখি না, বাট এই যে এডিটিং ডেস্কটপ প্রজেক্ট করার পর আমি আসলে ড্রাইভ আমি পাচ্ছি না। বিকজ এখানে হচ্ছে সব সফটওয়্যার, এগুলো এক একটা ড্রাইভ ছিল। মোস্টলি আর কি এই ড্রাইভটা সফটওয়্যার হিসেবে আমি ব্যবহার করি। আর উইন্ডোজ তো গুগল মানে কি বলে যে ওয়ান ড্রাইভটা তো অটোমেটিকলি আপডেট নেয়, দেখা যাচ্ছে ওখানে প্রবলেম করতেছে। এই তো। স্যার আপনার হলো প্রিভিয়াস উইন্ডোজ ডিলিট করে দিলেও একটু হবে আর কি। হ্যাঁ, উইন্ডোজ যদি আমি রিইনস্টল করি তাহলে আর কি অনেকটা 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 ঠিক হয়ে যাবে। সি ড্রাইভটা ফাঁকা করতে হবে, এটাই হচ্ছে জি প্রবলেম। ভাইয়া, ফাঁকা করলে হয়ে যাবে। আচ্ছা, আমাদের ফটোশপ চালু হয়ে গেছে। আজকের ভিতরে এটা ঠিক করতে হবে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, ফটোশপ অলওয়েজ সিলেকশন নিয়ে কাজ করে। তো মোস্টলি কালকে আমি যে জিনিসটা দেখেছিলাম ব্রাশ টুল কিভাবে কাজ করে। আজকে আমরা দেখব ফটোশপের কত ওয়েতে সিলেকশন করা যায় এবং সিলেকশনটা আসলে কিভাবে মডিফাই করা যায় এবং কাস্টমাইজ করা যায়। আমরা যদি নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করি, না নতুন ডকুমেন্ট ক্রিয়েট করা লাগবে না। যদি প্রিন্টের জন্য হয় তাহলে আমরা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। তা বাদে আমরা নতুন একটা ইমেজই নিয়ে নিতে পারি। ইমেজ যদি আমরা নিতে চাই, আজকে হচ্ছে 20 নাম্বার ক্লাস, তো আমরা যদি একটু এলএডিপির প্রিভিয়াস ব্যাচে চলে যাই, বা আমার যদি গ্রাফিক্সের কন্ট্রোল সি,
আজকে হচ্ছে আমাদের 20 নাম্বার ক্লাস। ওকে, আচ্ছা, গত ক্লাসে তো দেখছিলাম যে আমরা যখন একটা ডকুমেন্ট ক্রিয়েট করতেছি, একটা বিজনেস কার্ডের সাইজ বা এইচডি রেজুলেশনের সাইজ আমরা কি করতেছি, ম্যানুয়ালি এখান থেকে ক্রিয়েট করে নিচ্ছি ম্যানুয়ালি। তো ম্যানুয়ালি ক্রিয়েট করব কখন, যদি ফ্লায়ার ডিজাইন করি, পোস্টার ডিজাইন করি বা স্পেসিফিক কোনো সাইজের জন্য ডিজাইন করি, তখন আমরা একটা সাইজ, স্পেসিফাইড সাইজ নিয়ে নেব। আদারওয়াইজ যদি আমরা ছবি ম্যানিপুলেট করতে চাই, ছবি এডিটিং করতে চাই, তাহলে আমাদের ওইখান থেকে সাইজ নেওয়ার কোনো দরকার নাই। আমরা কি করতে পারি, ডাইরেক্টলি এই ছবিটাকে টার্ম দিয়ে নিয়ে আমরা আমাদের ফটোশপে নিয়ে যদি ছেড়ে দেই, অটোমেটিকলি ওই সাইজের একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। অটোমেটিকলি ফটোশপে ওই ছবিটা আর কি ওপেন হয়ে যাবে। একটু সময় নিচ্ছে, চলে আসবে ইনশাল্লাহ। এই তো, আচ্ছা, এখন কথা হচ্ছে, ছবি তো ফটোশপে চলে আসলো, আপনার এগুলো হয়তো বা ডিফল্ট নাও থাকতে পারে, এরকম দেখাতে পারে। এসেনশিয়াল রিসেট করে দিলাম। তো আমরা এগুলোকে ঠিকঠাক করে নেব, লেয়ার প্যালেটটাকে এখানে নিয়ে নেব। ফটোশপে কোনো একটা ছবি ওপেন করার পর প্রথম কাজ হচ্ছে আপনার ছবির রেজুলেশনটা দেখে নেওয়া। ইমেজ সাইজে যাওয়ার পর যদি এখানে দেখেন যে আপনার রেজুলেশন 1000-এর কম আছে, আপনি 1000 বা 1500 করে দিতে পারেন। আমি এখান থেকে 1000 করে দিলাম। 1000 করে দিয়ে এই ছোট্ট আইকনটাতে একবার ক্লিক করবেন, এই যে রেজুলেশনটা বেড়ে যাবে বা ঠিকঠাক হয়ে যাবে। সরি, এটা আবার কমে গেছে। 1000 করে দিলাম। 1000 করে দেওয়ার সাথে দেখেন অটোমেটিকলি কি হয়ে গেছে, সে নিচের রেশিওটা বাড়ায় দিচ্ছে, নিচের রেশিওটাও সে প্রসপেক্টিভ ওয়াইজ বাড়ায় দিচ্ছে। পরের যে কাজটা সেটা হচ্ছে, দেখবেন আগে যে আমার রেজুলেশন 300 আছে কিনা। 300 না থাকলে 300 করে দেবেন। আর ইউজুয়ালি যদি আমরা ওয়েবের জন্য কোনো কাজ করি, তাহলে এখানে 72 থাকলেই হয়। 72 থেকে 300 পর্যন্ত আমরা আমাদের রেজুলেশনটা রাখবো। যদি হাই রেজুলেশন করতে হয় 300 করে দেবেন। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে একটা ছবি যখন আপনি ফটোশপে নিয়ে ওপেন করছেন, ওইটা 72 রেজুলেশন থাকে। তো 72 রেজুলেশন যদি থাকে, সাপোজ আমি এক্সাম্পল স্বরূপ এটা বাড়াই দিলাম। আমি যদি এখান থেকে এই ছবিটা নেই, দেখেন এই ছবিটা নিয়ে আমি ফটোশপে আবার এখানে না, কিন্তু এইখানে এই যে এই লাইনটাতে আমি যদি ছেড়ে দিই, নতুন আরেকটা ডকুমেন্ট ওপেন হয়েছে। আমি যদি এখানে ইমেজ সাইজটা চেক করি, এই দেখেন এইটা আবার কি 72 রেজুলেশনে আছে। 72 রেজুলেশন বলতে এখানে বুঝাচ্ছি স্ক্রিন রেজুলেশন। আমি যদি জুম ইন করি, দেখেন এই যে পিক্সেল 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 দেখাচ্ছে। এটা ব্রাশ টুলটা ঠিকঠাক করে ডিফল্ট ব্রাশ দিয়ে নেই, এই তো এখানে এই ব্রাশ দিয়ে দিলাম। অল্টার প্রেস করে রাইট ক্লিক করলাম, ছোট করে নিলাম। এখানে অপাসিটি কম আছে, অপাসিটি বাড়াই দিলাম। ফ্লো কম আছে, ফ্লো 100% করে দিলাম। এখন কথা হচ্ছে, এই যে ছবিটা রেজুলেশন আছে হচ্ছে কত, ইমেজ সাইজে আসার পরে দেখতেছি ওর রেজুলেশন আছে 72, মানে স্ক্রিন রেজুলেশন আছে। বাট এখানে উইথ দেখাচ্ছে ভালোই আছে। উইথ হচ্ছে কত, 1040, মানে 124 রেজুলেশন উইথ আছে ওর। কিন্তু তারপরও আমার রেজুলেশনটা মনে হচ্ছে খারাপ, এবং জুম ইন করে সাথে সাথে দেখা যাচ্ছে যে চোখের ডিটেলস এবং সব কিছুই কেন জানি পিক্সেল 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 হয়ে যাচ্ছে। তো এটাকে যদি আরেকটু ইনক্রিজ করতে হয়, সেম কাহিনী। আমরা কি করব, যেহেতু রেজুলেশন এবার ঠিক আছে, যেহেতু রেজুলেশন এবার 1000-এর উপরে আছে, তো এবার আর রেজুলেশন বাড়াচ্ছি না। এবার কি করে দিয়েছি, মানে ওয়েটটা বাড়াচ্ছি না, এবার রেজুলেশনটাই আমরা বাড়াই দিচ্ছি। আমি 300 পর্যন্ত যাইতে পারি। তো আমি 300 এখানে দিয়ে দিলাম। 3000 না, 300 দেওয়ার পর এই দেখেন এটা এরকম ছিল। এটা 300 করার সাথে সাথে এই যে পিক্সেলগুলো আর ওটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। তো আমি এখান থেকে এটাকে 1024 করে দিচ্ছি, আবার যে রেজুলেশনটা ছিল আর কি এটাই করে দিলাম। কিন্তু এখান থেকে রেজুলেশন দিয়ে দিচ্ছি কি 300, মানে 300 পিক্সেল পার ইঞ্চি। আগে ছিল 72 পিক্সেল পার ইঞ্চি, এখন 300টা ডট পিক্সেল পার ইঞ্চিতে থাকবে। তো দেখেন আগের থেকে কিন্তু অনেকটাই বেটার হয়ে গেছে। যদিও পিক্সেলগুলো দেখা যাচ্ছে, কিন্তু তারপরেও অনেকটাই বেটার হয়ে গেছে। যদি তারপর মনে হয় যে না, তারপর ভালো হয়নি, তাহলে এখান থেকে কি করবেন, 2000 করে দিলাম। 2000 করে দিয়ে যদি আমি ওকে দিই, এই তো
এখন দেখেন জুম ইন করলে পিক্সেলগুলো আরো ওইভাবে বোঝা কিন্তু যাচ্ছে না, আগে যেরকম বোঝা যাচ্ছে। তো আমি চাইলে এখান থেকে রেজুলেশন কি করে নিতে পারি, বাড়ায় নিতে পারি। তো ইমেজের রেজুলেশনটা আমরা চেষ্টা করব 1 থেকে 2000-এর ভিতরে রাখতে, রেজুলেশন চেষ্টা করব 300-এর ভিতরে রাখতে। 400 বা 600 দেওয়ার দরকার নেই, 300 রাখলেই চলবে। ওকে, আচ্ছা, সেম কাহিনীটা এটাতেও করছি। এখন একটা জিনিস দেখেন, এখানে কিছু টুলস আছে। আমাদের প্রথম টুলটার নাম তো ছিল মুভ টুল। প্রথম টুলটার কাজ ছিল কি, যে মুভ করা। এটা যেহেতু লক আছে, সে কি করতে পারতেছে না, এটাকে মুভ করতে পারতেছে না, বলতেছে কনভার্ট ইনটু স্মার্ট অবজেক্ট করে নিতে। আমি তো লেয়ার প্যালেটটা অন করছি। তো আগে আমরা কি করব না, রিটাচিং বা এডিটিং শুরু করব না। থার্ড কাজ হচ্ছে রেজুলেশন বাড়ালাম, ইমেজ ঠিকঠাক করে নিলাম, মানে ইমেজের রেজুলেশনের সাইজটা বাড়িয়ে নিলাম। পরের কাজটা হচ্ছে এই যে লেয়ারটা আমি নিয়ে আসছি, এটাকে একটা কপি করা। কন্ট্রোল জে, কন্ট্রোল জে দেওয়ার সাথে সাথে দেখেন এটা একটা কি হয়ে গেছে, ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, মানে এটারই একটা কপি হয়ে গেছে। তো আমি এই নিচের ব্যাকগ্রাউন্ড লেয়ারটা হাইড করে রাখবো অলওয়েজ, দেখার জন্য যে আমি কতটুকু এডিটিং করছি এবং কতটুকু এডিট হয়েছে। তো এই হচ্ছে প্রথম কয়েকটা সেকশন। তার মানে আমাকে কি করতে হচ্ছে, ইমেজ আনার পর অটোমেটিকলি ইমেজের সাইজটা এখান থেকে বাড়ায় দিতে হচ্ছে, এবং এডিট করার আগে আমাকে কি করতে হচ্ছে, এডিট করার জন্য একটা লেয়ার কপি করে নিতে হচ্ছে। তো তার মানে আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারে এডিট করব না, এডিট করব হচ্ছে কপি লেয়ারে। আচ্ছা, এটা গেল। এখন দেখেন এখানে পরের যে টুলটা আছে, এটার নাম হচ্ছে আর্টবোর্ড টুল। এটাও ওই ইলাস্ট্রেটরের মতো সিমিলার কাজ করে। আমি যদি চাই যে এখানে ইলাস্ট্রেটরের মতো, যেরকম আমরা ইলাস্ট্রেটরে মাল্টি আর্টবোর্ড নিয়ে কাজ করছিলাম এবং রিসাইজিং করছিলাম, সেটাও কিন্তু আমরা এখানে করতে পারি। আমরা যখন একটা ডকুমেন্টের ভিতরে, একটা ফটোশপ ডকুমেন্টের ভিতরে মাল্টিপল আর্টবোর্ড, মাল্টিপল লেয়ার, সাপোজ একটা বানাচ্ছি ফ্লায়ারের জন্য, একটা বানাচ্ছি ব্রোশিওরের জন্য, বা একটা বানাচ্ছি আমি বিজনেস কার্ডের জন্য, এরকমভাবে কিন্তু আমি মাল্টি আর্টবোর্ড এখানেও ক্রিয়েট করে ফেলতে পারি। তো ইউজুয়ালি আমরা আসলে ফটোশপে এরকম মাল্টিপল আর্টবোর্ড নিয়ে কাজ করি না, তো এই টুলটা আসলে ওইভাবে ব্যবহার হবে না। কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড দিয়ে আমি ব্যাকে চলে আসলাম। কিন্তু পরের টুলটাই হচ্ছে আমার সিলেকশন টুল, রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল আর কি বলা হয়। তো রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলের আসলে কাজটা কি, এটা এক প্রকার সিলেকশন টুল। দেখেন এর ভিতরে ওর কিছু ভাই বোন আছে। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, এটা হচ্ছে ইলেপটিক্যাল মার্কি টুল, এটা হচ্ছে সিঙ্গেল রো মার্কি টুল, সিঙ্গেল কলাম মার্কি টুল। মোস্ট অফ দ্য টাইম এটার ভিতর থেকে ইউজ হবে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার অ্যান্ড ইলেপটিক্যাল মার্কি টুল। এগুলো মাঝে মাঝে ইউজ হয় যখন আমরা ফটো ম্যানিপুলেশন করে থাকি, মোস্ট অফ দ্য টাইম ওইভাবে ইউজ হয় না। তো দেখেন কাজটা কি, কাজটা হচ্ছে এইভাবে সিলেক্ট করা, এইভাবে সিলেক্ট করা। তো চারকোনা বক্সের ভিতরে যা আছে, আমি কিন্তু নতুন এই লেয়ারটা ধরে আছি। সিলেক্ট করার পর আমি ইউজুয়ালি যদি সাপোজ মনে করেন কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট করলাম, মানে সিলেকশন করার পর কিন্তু কাজ করবো না। সাপোজ ব্রাশ টুল ধরে আমি যদি ব্রাশ টুলটাকে একটু বড় করে এখানে যদি আমি ব্রাশ করি, দেখেন এখানে কিন্তু ব্রাশ হচ্ছে, বোঝার সুবিধার্থে যদি আমি এটার কালার চেঞ্জ করে দিই, এইগুলো কিন্তু ব্রাশের কালার। তো এই দেখেন আমি কিন্তু এই যে হার্ডনেস বাড়ায় কমায় এখানে ব্রাশ ছোট বড় করে আমার পছন্দ মতো আমি ব্রাশ করতে পারতেছি। কিন্তু যখনই আমি কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড, সিলেকশন বা রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল দিয়ে যখনই আমি এইখানে সিলেকশনটা করে নিচ্ছি, এখন কিন্তু ব্রাশ টুল দিয়ে অন্য কোথাও আর কাজ হবে না, এক্সেপ্ট ওই সিলেকশনের জায়গার ভিতর ছাড়া। আমি ব্রাশ টুলটা বড় করে নিয়ে পুরোটাই মনে করেন লাল করে দিতে পারতেছি। আমি যদি আমি কন্ট্রোল ডি দেই, ডিসিলেক্ট দেই, এই যে সিলেকশন ছেড়ে দিল। কন্ট্রোল ডি দেওয়ার মানে হচ্ছে ডিসিলেক্ট করা, মানে সিলেকশনটাকে ছেড়ে দেওয়া। তো সিলেকশনটাকে ছেড়ে দিতে চাইলে আমাকে কন্ট্রোল ডি প্রেস করতে হবে। এটা সমস্ত ফটোশপের যতগুলো ভার্সন আছে সবগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য। তার মানে কি, আমি যদি কোনো একটা কিছু এডিট করতে চাই এবং নির্ধারিত জায়গার ভিতরে এডিটিংটা করতে চাই, তাহলে প্রথমে আমি কি করে নিতে পারি, সিলেকশনটা করে নিতে পারি। এই ক্ষেত্রে এই রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা ভালো মতো বোঝার জন্য আমরা এই ছবিটা নিয়ে আসছি। সাপোজ মনে করেন আমি এই জায়গাটুকু এডিট করব, এই জায়গাটুকু। তো সাপোজ এই জায়গাটুকু আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে শিফট F5 দিলাম, শিফট F5 দিলে কন্ট্রোল F5 দিলাম, কন্ট্রোল F5 না শিফট F5 তো, শিফট F5 না কন্ট্রোল F5 ধরলাম,
ও সরি, লেয়ার ধরে নেই, এই তো ভেজা লাগছে। লেয়ার ধরে শিফট F5 যদি আমি প্রেস করি, ফিল কালার, এই ফিল অপশনটা চলে আসবে, কন্টেন্ট অ্যাওয়্যার অপশন। এটা যদি আমি ওকে দিই, দেখেন অটোমেটিকলি এই জায়গাটুকু রিমুভ হয়ে গেছে। বোঝার কোনো উপায় নাই যে ওইখানে কোনো একটা অবজেক্ট ছিল। সিমিলার ভাবে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল ধরে আমি চাচ্ছি যে এইখান থেকে পুরো অবজেক্টটাকে, এই ওয়াটারমার্কটাকে রিমুভ করে দিতে। এই ওয়াটারমার্কটাকে আমি এভাবে ধরলাম, ধরার পর দেখেন আমি যদি শিফট F5 দেই, এই কন্টেন্ট অ্যাওয়্যার অপশনটা আসবে। আমি যদি এখন ওকে দেই, দেখেন পুরো জায়গাটুকু কিন্তু রিমুভ করে ফেলছে, কিন্তু ভেজাল করে ফেলছে কি, এই যে এই জায়গাটাতে ভেজাল করে ফেলছে। হ্যাঁ, এই জায়গাটাও আবার আমরা কি করে দিতে পারি, ব্রাশ টুল দিয়ে ব্রাশ করে দিতে পারি। ব্রাশ টুল দিয়ে সাপোজ মনে করেন ব্রাশ টুল ধরলাম, ব্রাশ টুল ধরা অবস্থায় ব্রাশের হার্ডনেসটাকে কি করে দিলাম, একদম ফুল, যদি ফুল রাখি, এখান থেকে মনে করেন আমি কালার পিক করলাম, কালার, এই যে অল্টার প্রেস করলে কালার পিকার চলে আসে, কালার পিক করলাম। এখন ব্রাশ টুল দিয়ে যদি আমি এখানে ব্রাশ করে দিই, দেখেন এই তো। কিন্তু এটা কি রিয়েলিস্টিক মনে হচ্ছে? জি না। রিয়েলিস্টিক কিন্তু মনে হচ্ছে না। তার মানে কি, হার্ডনেস বেশি হয়ে গেছে। কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড, হার্ডনেস কমাই দিতে হবে। তার মানে ব্রাশের হার্ডনেস কমাই দিতে হবে। হার্ডনেস একটু কমাই দিলাম, এই যে এই হার্ডনেসটা মনে হচ্ছে, এই হার্ডনেসটা কত, কার মতন, এই যে এই হার্ডনেসটার মতন। আমি কি কিন্তু ব্রাশ করতেছি, কালার কিন্তু অল্টার প্রেস করে এখান থেকে পিক করে নিয়েছি, কারণ এদিকে চলে আসছে। তো আমি এখানে কি করে দিচ্ছি, ব্রাশ করে দিচ্ছি। এবার দেখেন আগের থেকে অনেকটাই মনে হয় সফট চলে আসছে। তারপরেও ভেজাল হয়েছে। ভেজালটা কি, কারণ এদিকে দেখেন সাদা অবজেক্ট ছিল, আমার এখানে কিন্তু সাদা অবজেক্ট নাই। তাহলে আমি কি করতে পারি, এইটাতে গেল কুইক মানে রেক্ট্যাঙ্গুলার সিলেকশন টুল, এটা গেল এই সেম কাজই কিন্তু করবে হচ্ছে ইলেপটিক্যাল মার্কি টুল। রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল কি করছিল, রেক্ট্যাঙ্গেল আকারে সিলেকশন করছে। ইলেপটিক্যাল মার্কি টুল কি করছে, ইলেপটিক্যাল আকারে মানে সার্কেল আকারে। শিফট চেপে যদি আমি ক্লিক করি, একদম একুরেট সার্কেল সিলেকশন আমি করতে পারবো। এই যে একদম একুরেট শিফট চেপে ধরে, এই যে এখন যদি ছেড়ে দেয়, একুরেট সার্কেল সিলেকশন হলো। কিন্তু আমি তো আসলে সিলেকশন এভাবে করতে যাচ্ছি না, আমার তো এই সার্কুলার সিলেকশনের আসলে দরকার নেই, আপাতত দরকার নেই। আমার এখন সিলেকশন দরকার ব্যাকানো সিলেকশন, এরকম। তো এখানে অনেকগুলো সিলেকশন টুল আছে, দেখেন এটা দিয়ে কি এই সিলেকশনটা আমি করতে পারবো? না, হবে না। এটা দিয়ে লেসো টুল, আমাদের ফটোশপ ইলাস্ট্রেটরেও কিন্তু লেসো টুল ছিল। লেসো টুলের কাজটা কিরকম, যে আমি যদি টান দিয়ে এরকম ভাবে ধরে এরকম ঘুরায় ধরি, এরকম ভাবে মনে করেন করলাম, এই দেখেন এই জায়গাটুকু সিলেক্ট হচ্ছে। আচ্ছা, এখন ব্রাশ টুল দিয়ে যদি ব্রাশ করি, তাহলে কি এর বাইরে সিলেক্ট কাজ করবে? এর বাইরে কিন্তু আর কালার সে পেইন্ট করবে না। তার মানে আমি যদি এরকম একটা আভা, এরকম একটা হোয়াইট আভা এখানে ক্রিয়েট করতে চাই, এটার সাথে মিলাই দিতে চাই, তার মানে এখানে কি করতে হবে, 100% হার্ডনেস দিলে কি এরকম ইফেক্ট হবে? এরকম এটার সাথে কি মিলছে? ব্রাশ টুল দিয়ে কিন্তু ব্রাশ করে দিচ্ছি, সিলেকশন করছি কি লেসো টুল দিয়ে। লেসো টুল দিয়ে কেন সিলেকশন করছি, কারণ আমার ইলেপটিক্যালও সিলেকশন দরকার নাই, আমার রেক্ট্যাঙ্গেলও এখানে সিলেকশন দিয়ে কাজ হবে না, সিঙ্গেল রো সিলেকশন দিয়েও কাজ হবে না। সিঙ্গেল রো সিলেকশন আসলে কি করে, সিঙ্গেলি রো একটা লাইন ক্রিয়েট করে, এই লাইন ওয়াইজ সে কি করছে, সিলেক্ট করে ফেলছে। দেখেন ওই যে জুম ইন করলে এই পিক্সেলগুলো, মাঝখানের পিক্সেলগুলো সে সিলেক্ট করছে। আচ্ছা, এটা দিয়েও তো আসলে আমার কোনো কাজ হবে না। আমার কাজ দরকার কোনটা, এটা দিয়েও কাজ নাই। এই সিলেকশন টুল দিয়ে কাজ হবে, এই সিলেকশন টুল দিয়েও কাজ নেই, কারণ পুরো ডকুমেন্টের লম্বালম্বি আকারে সে কি করে, সিলেকশন করে ফেলে, যে সিলেকশন করে ফেলছে। তার মানে এই সিলেকশন দিয়েও কিন্তু আমার কোনো কাজ নাই। সেই জন্য আমার এখানে দরকার কি, কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড। আমার দরকারই হচ্ছে এখানে পারফেক্টলি লেসো টুল বা লেসো টুল যদি না হয় আমরা পেন টুল দিয়েও সিলেক্ট করতে পারি, সেটা আমরা আসতেছি আস্তে আস্তে। তো আমি জাস্ট সিলেকশনটা দেখাচ্ছি আর কি, কোন কোন সিলেকশন দিয়ে কি কাজ হয়। তো লেসো টুল দিয়ে মনে করেন আমি মোটামুটি একটা পারফেক্ট সিলেকশন করে ফেলতে পারছি। যে এখান থেকে টান দিয়ে আমরা কি করলাম, এখানে গেলাম, এই যে এই পর্যন্ত গেলাম, যে আমরা এইটাকে ঘুরায় এই পর্যন্ত মিলাই দিলাম, মোটামুটি একটা পারফেক্ট সিলেকশন আমি কিন্তু করে ফেলতে পারছি। এখন আমি কি করব, ব্রাশ টুল দিয়ে এই জায়গার পিক্সেলগুলো বা হোয়াইট কালারটাকে চুজ করে নিলাম। এখন যদি আমি এখানে পেইন্ট করে দিই, এটা কি পারফেক্ট ওইটার মতো হয়েছে, মানে এটার মতো হয়েছে, রিয়েলিস্টিক মনে হচ্ছে?
না স্যার না হার্ডনেস কারণ কি, কারণ আমি ব্রাশের হার্ডনেস ফুল 100% দিয়ে রাখছি। তার মানে আমাকে কি করতে হবে, এই তো একটু বাড়ায় দেই, এই তো এটা মনে হচ্ছে ঠিক আছে। আমি এখান থেকে কালার পিক করতেছি, এখানে পেইন্ট করে দিচ্ছি। অপাসিটি কিন্তু কমায় দিছি, অপাসিটি বেশি করে দিলে হার্শ পেইন্ট হতো, অপাসিটি কমায় দিছি কারণ কি সফট পেইন্ট করার জন্য। এখন কি অনেকটা রিয়েলিস্টিক মনে হচ্ছে? তার মানে আমাকে কি করতে হচ্ছে, লেসো টুল দিয়ে কিন্তু আগে জায়গাটুকু সিলেক্ট করে নিতে হয়েছে। কারণ আমি যদি সিলেকশন ছাড়াই কন্ট্রোল অল্টার জেড 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 দিয়ে আমি স্যার, চলে আসতেছি, এখানে দেখি। স্যার শিফট F5 আরেকবার দেখাবেন স্যার এটা? হ্যাঁ কি বললেন? ওই যে আপনি হলো রিমুভ করলেন যে ব্যাকগ্রাউন্ডটা, শিফট F5 টা ফাংশন 5। হ্যাঁ ফাংশন 5। তো আমি ওটা করছিলাম, ওটার নাম হচ্ছে কন্টেন্ট অ্যাওয়্যার টেকনিক। আমি আবারও বলতেছি কন্টেন্ট অ্যাওয়্যার। তো আমি এটা বুঝাচ্ছি, সমস্যা নেই, ওটা আমি বুঝাই দেবো। সাপোজ মনে করেন আমরা এটা তো রিটাচিং এর জন্য নিয়ে আসছিলাম, এখানে যেহেতু ওয়াটারমার্ক ছিল, তা আমি কি করছিলাম, এটা হাইড করে রাখি, আমি আবারও দেখাচ্ছি। কন্ট্রোল জেড দিয়ে এটা আরেকটা কপি করে নিলাম। আমরা কিন্তু অরিজিনাল লেয়ারটাকে কিছু করতেছি না, আবার দেখানোর জন্য ওইটাকে আরেকটা কপি করে নিচ্ছি, এখন ওই লেয়ারে কাজ করতেছি। আচ্ছা এখন দেখেন, মেইন কথা হচ্ছে আমি সিলেকশন টুল নিয়ে কথা বলতেছি। তো সিলেকশন যেহেতু এখানে রেক্ট্যাঙ্গুলার জায়গাটুকু সিলেক্ট করতে হবে, সেজন্য আমি রেক্ট্যাঙ্গল নিয়েছি। এখানে যদি আবার সার্কেল থাকতো তাহলে আমি সার্কেল নিতাম। তো যেহেতু রেক্ট্যাঙ্গুলার সিলেকশন, তো আমি রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলটা নিলাম। মার্কি টুলটা নিয়ে কি করছি, একদম চেষ্টা করছি যতটুকু পয়েন্টে না ধরলেই নয়, সেই পয়েন্টটুকু ধরে এই পুরো জায়গাটুকু, যে জায়গাটুকু আমি চাচ্ছি না সেই জায়গাটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাকে কি করতে হবে, রিমুভ করে দিতে হবে। হ্যাঁ আমি চাইলে ব্রাশ টুল দিয়ে ম্যানুয়ালি এই কালারগুলো এখানে পেইন্ট করে দিয়েও রিমুভ করতে পারতাম, বাট শর্টকাট টেকনিক হচ্ছে এই দেখেন এখানে এডিট, এই যে ফিল অপশনটা কি করে আপনার চারপাশের কালারগুলো নিয়ে ওইটা মার্চ করে মিসম্যাচ করে দেয়। তো আমি শিফট F5 প্রেস করলাম, কন্টেন্ট অ্যাওয়্যার বা ফিল অপশনে আমি চলে আসছি। এখান থেকে কন্টেন্ট অ্যাওয়্যার চুজ করে 100% দেবো, এখানে 100% থাকবে, আর কিছু করার দরকার নাই। জাস্ট যদি আমি ওকে দেই, দেখেন কি হয়, অটোমেটিকলি সে কি করছে দেখেন, এখানে কিন্তু এই পিক্সেলগুলো ছিল না, সে এইখান থেকে পিক্সেলগুলোকে টেনে এখানে নিয়ে আসছে। আবার কি এখানে কিন্তু এই পিক্সেলগুলোও ছিল না, সে এই উপর থেকে পিক্সেলগুলোকে টেনে এখানে নিয়ে আসছে। এতটুকু জায়গা সে ম্যাচ করতে পারে না, এতটুকু জায়গা সে গোলায় ফেলছে। আচ্ছা গোলায় তো ফেলছে, তো আমি কি করতে পারি, এটাকে আবার ঠিকঠাক করার জন্য আমি কি করছি, লেয়ারটা ধরে ব্রাশ টুল দিয়ে, যেহেতু এটা জায়গা বেশি হয়ে গেছে, ব্রাশ টুল দিয়ে হার্ডনেস কি করলাম, একটু কমালাম। হার্ডনেস কার সাথে মিলানোর জন্য আমি কমাইছি বলেন তো? হার্ডনেস যদি আমি পুরোটা দেই, এই দেখেন এখানে কি হার্ডনেস পুরোটুকু আছে, মানে এটা দেখে আমি বোঝার চেষ্টা করতেছি এখানে হার্ডনেস কতটুকু আছে। তো এই হার্ডনেসের সাথে আমি এখানে যে মিলাই দেবো, এটাকে মিসম্যাচ করার ট্রাই করতেছি। তো সেই কারণে আমি কি করছি, এখান থেকে হার্ডনেস একটু কমাই দিছি। আমার কাছে মনে হয়েছে যে এইটা হচ্ছে এই হার্ডনেসের সাথে
এই হার্ডনেসের সাথে যায়। যদি একদম পিওর হার্ডনেস করে দিতাম এটা এটার সাথে যাচ্ছে না। তা আমি মিক্স ম্যাচ করার জন্য হার্ডনেসটাকে কী করলাম, একটু কমাই দিলাম এবং এখান থেকে কালার পিক করছি। অল্টার প্রেস করে কালার এখান থেকে পিক করছি। অল্টার প্রেস করে এখান থেকে কালার পিক করলে দেখেন এইটা কালার হয়ে গেছে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। এখানে ক্লিক করছি, এই কালার হয়ে গেছে। তার মানে কি ব্রাশের কালার আমি অল্টার প্রেস করে, ব্রাশ ধরা অবস্থায় অল্টার প্রেস করে পিক করে নিতে পারতেছি। এখন যদি আমি এখানে ব্রাশ করে দিই, দেখেন এই তো বোঝার কিন্তু কোনো উপায় নাই। প্রবলেম হয়েছে যে এইটার মতন তো এইখানে করে দিতে হবে, কারণ এখানে লাইট পড়ছে, এখানে লাইট নাই, আবার এই সাইডে লাইট আছে কিন্তু এখানে লাইট নাই, তার মানে দেখতে উইয়ার্ড লাগতেছে, তাই না? তো আমাকে কি করতে হবে, এই জায়গাটুকু মিলাই দিতে হবে। এখন যদি আমি সাপোজ অল্টার প্রেস করে ব্রাশ টুল দিয়ে এটা মিলানোর জন্য হার্ডনেস কমাই দিলাম, কমাই দিয়ে আমি এখানে পেইন্ট করলাম, তার মানে কি যে জায়গায় আমি পেইন্ট চাচ্ছি না সে জায়গায় পেইন্ট হয়ে যাচ্ছে নাকি, কি বলেন? কন্ট্রোল জেড, কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল জেড। তো আমি তো ওইখানে পেইন্ট করতে যাচ্ছি না, আমি পেইন্ট করতে যাচ্ছি কতটুকু জায়গার ভিতরে, এইটুকু জায়গার ভিতরে, এইটুকু জায়গার ভিতরে। তো আমি কি করলাম, কুইক সিলেকশন টুল দিয়ে ওই জায়গাটুকু একটু সিলেক্ট করে নিলাম। এখন আমি ব্রাশ টুল দিয়ে যদি এখান থেকে কালার পিক করে নেই, এখান থেকে কালার পিক করে নেই এবং হার্ডনেস কি করলাম একটু কমাই দিলাম। এখন দেখেন এই যে এই যে এই যে এই যে আমি কি করতে পারতেছি, এটার মতন করে এখানে ব্রাশ টুল দিয়ে ব্রাশ করে দিতে পারতেছি। এখন কন্ট্রোল ডি সিলেক্ট করলাম। এখন যদি আমি চাই আবার ব্রাশ টুল দিয়ে এখানে মিক্স ম্যাচ করে দিতে, এই যে এখন দেখেন একদম ওইটার সাথে কি হয়ে যাচ্ছে, মিক্স ম্যাচ হয়ে। এই যে এগুলো সফট পিক্সেলেটেড দেখাচ্ছিল, আমি কি করতেছি সফট করে দিচ্ছি যেন রিয়েলিস্টিক মনে হয়। এই যে এখানে রিয়েলিস্টিক একটু মনে হচ্ছে না, তো আমি কি করতেছি এখান থেকে কালার অল্টার প্রেস করে এখান থেকে কালার পিক করলাম, কালার পিক করে এই যে এখানে এখানে একটু হালকা হালকা হার্ডনেস কমাই দিয়ে এখানে একটু পেইন্ট করব। এখন আর কিন্তু বোঝার কোনো উপায় নাই যে এইটা এই অংশটুকুর সাথে সেম জিনিস না। লাইটটা জাস্ট শুধু অ্যাডজাস্ট, এই জায়গাটা উঁচা মনে হচ্ছে, তো এই জায়গাটাকে কি করে দিই, ব্রাশ টুল দিয়ে এই জায়গাটুকু পেইন্ট করে দিই, কন্ট্রোল জেড। এই জায়গাটুকু উঁচা মনে হচ্ছে, হার্ডনেস একটু বাড়ায় দিতে হবে, হার্ডনেস বাড়ায় না দিয়ে এই যে এই জায়গাটুকু। আবার যদি মনে হয় যে না এটা পারফেক্টলি হয় নাই, তখন আমরা চাইলে আবার এই জায়গাটুকুতে আর একটু সাদা আবার সিলেক্ট করে আর একটু সাদা মনে করেন এখানে আবার পেইন্ট করে দিতে পারি। আবার সিলেকশন করে এটা এইভাবে সিলেকশন করতে পারি, পেন টুল দিয়েও সিলেক্ট করতে পারি, যে যেভাবে মনে করে তার কাছে পারফেক্ট মনে হচ্ছে সে সেইভাবে সিলেক্ট করে এখান থেকে সাদা একটু নিয়ে হার্ডনেস কমাই দিল, হার্ডনেস কমাই দিয়ে এখানে লাইট কালার পেইন্ট করবো। হ্যাঁ এই যে এখন আবার আরেকটু হার্শ হয়ে গেছে, তো হার্শনেসটাকে কমাই দেওয়ার জন্য এটা বেশি সফট হয়ে গেছে। কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে চলে আসলাম, কন্ট্রোল ডি। এটাকে আরেকটু হার্ডনেস বাড়াই দিতে হবে, বিকজ হার্ডনেস কমাই দিয়েছিলাম সেই কারণে এই অবস্থা হয়েছে। তো আমি কি করতেছি, এই কালারগুলোই কিন্তু এখানে পেইন্ট করে দিচ্ছি এবং হার্ডনেস কমানো বাড়ায় এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এবার বুঝতে পারছেন আসলে হার্ডনেস কেন কমাইতে হয়, কেন বাড়াইতে হয়, কারণ এই সফটনেসটাকে মিলানোর জন্য। এই তো পারফেক্ট, এখানে আর কোনো কিছু করার দরকার। এই তো পারফেক্ট। এখানে যে অন্য একটা অবজেক্ট ছিল এখন কিন্তু বোঝার কোনো উপায় নেই। তার মানে আমরা কয়টা সিলেকশন টুল দেখলাম, রেক্ট্যাঙ্গুলার সিলেকশন টুল, এটা দিয়ে জাস্ট রেক্ট্যাঙ্গুলার ভাবে আমি কোনো অবজেক্টকে সিলেক্ট করতে পারবো। তারপরে হচ্ছে ইলেপটিক্যাল সিলেকশন টুল, এটা দিয়ে সার্কুলার ভাবে আমি কোনো একটা শেপকে সিলেক্ট করতে পারবো। পরেরটা হচ্ছে আমার সিঙ্গেল রো মার্কি টুল, সিঙ্গেল রো আকারে আমি সিলেক্ট করতে পারবো। সিঙ্গেল কলাম মার্কি টুল, সিঙ্গেল কলাম আকারে আমি সিলেক্ট করতে পারবো। আবার যদি দেখি লেসো টুল, লেসো টুলের কাজই হচ্ছে আমি সাপোজ গলা সিলেক্ট করতে চাই, এই গলাটাকে এভাবে ধরতে পারবো, মানে যতটুকু আমার ইচ্ছা আমি যেখানের উপরে সার্কেল ক্রিয়েট করবো অটোমেটিকলি সেই জায়গাটুকু সে ধরে ফেলবে এবং আমি আমার পছন্দ মতো এটাকে পরে কাস্টমাইজও করে নিতে পারবো যদি আমার মন চায়। রেক্ট্যাঙ্গুলার মানে লেসো টুলটা অনেক ইম্পর্টেন্ট একটা টুল। পরের যে টুলটা আছে এটার নাম হচ্ছে পলিগোনাল লেসো টুল। আচ্ছা, পলিগোনাল লেসো টুলটার আবার কাজ কি? কন্ট্রোল ডি সিলেক্ট দিলাম। আমরা যদি একটু
এই ছবিটাকে নিয়ে আসি। সাপোজ এই ছবিটাকে আমরা ফটোশপে নিয়ে আসলাম, ফটোশপে নিয়ে আমরা সাপোজ এখানে ছেড়ে দিলাম। এই তো তো ফার্স্ট কাজ কি জানি, ইমেজ সাইজ দেখা। ইমেজ সাইজ কত আছে 72, তার মানে এইচডি নাই, তার মানে আমরা এখান থেকে 300 করে দেবো। 300 না করে দিয়ে এখান থেকে আমরা এটাকে 15 বা 2000 করে দিতে পারি। 2000 করে দিলাম, এন্টার দিলাম, ডান। রেজুলেশন বেড়ে গেল। এখন এটাকে আমরা কি করে নেব, কপি করে নেব। কন্ট্রোল জেড প্রেস করে কপি করে নিলাম। এই নিচের ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে হাইড করে দিলাম। আমরা কখনোই এই লেয়ারটাতেই, ব্যাকগ্রাউন্ড লেয়ারটাতেই এডিটিং শুরু করব না। ব্যাকগ্রাউন্ড লেয়ারটাতে এডিটিং শুরু করলে ডিস্ট্রাকটিভ ওয়েতে এডিটিং করা হবে, পরে চাইলে আমি ব্যাকে ফিরে আসতে পারবো না। তো সেই কারণে অলওয়েজ কি করবেন, একটা কপি করে নেবেন, ওই কপি লেয়ারটাতে আপনি কাজ করবেন। আচ্ছা, এখন দেখেন আমরা তো দেখলাম লেসো টুলও দেখছি, এখন পলিগোনাল লেসো টুল। আসলে পলিগোনাল লেসো টুলটার কাজ কিরকম? পলিগোনাল লেসো টুলটার কাজ হচ্ছে পলিগোনাল ভাবে আপনি কোনো একটা শেপকে, কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করতে পারবেন। এই যে এইভাবে আমি কি করলাম, একটা অবজেক্টকে সিলেক্ট করে ফেলতে পারছি। সিমিলার ভাবে আপনি যেখানে যেখানে ক্লিক করবেন, যেখানে যেখানে ক্লিক করবেন সেখানে সেখানেই সিলেকশন ক্রিয়েট হবে। এবার ক্লিক করলাম, এই যে এই জায়গাটুকু কি হয়ে গেল, সিলেকশন কমপ্লিট হয়ে গেল। কন্ট্রোল দিয়ে দিলাম, আবার ডিসিলেক্ট। তো সাপোজ এই মানুষটাকে আমি ট্রেস করতে যাচ্ছি, তো আমি কি করতে পারি, এখানে ক্লিক, এখানে ক্লিক, ছোট ছোট আকারে ছোট ছোট ক্লিক করে আমি কিন্তু পুরো মানুষটাকে এভাবে ক্লিক 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 করে চাইলে এই পুরো মানুষটাকেই আমি কি করে ফেলতে পারি, ট্রেসিং করে বের করে নিয়ে আসতে পারি। তবে এইটা দিয়ে এত এত পারফেক্ট ট্রেসিং হবে না। কন্ট্রোল মাইনাস কন্ট্রোল মাইনাস কন্ট্রোল মাইনাস, তার মানে এটা দিয়ে কিন্তু আমার পারফেক্ট ট্রেসিং হচ্ছে না। তার মানে কি, আচ্ছা ট্রেসিং কেন করব, এই মানুষটাকে মনে করেন পিএনজি করা লাগবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে। কন্ট্রোল জেড প্রেস করলে দেখেন এই জায়গাটুকু আমি কি করে ফেলতে পারছি, কেটে নিয়ে আসতে পারছি। আচ্ছা, আরও যদি একটু ভালোভাবে বুঝাই, এটাকে আমরা ডিলিট করে দিলাম, এটাই রাখলাম আবার। তার মানে কি, যদি রেক্ট্যাঙ্গুলার কোনো শেপ হতো, তার মানে আমি ইজিলি রেক্ট্যাঙ্গুলার শেপ দিয়ে সিলেক্ট করে ফেলতে পারতেছি। তার মানে এটা দিয়ে ধরে যদি আমি এটা এটা এভাবে ধরলাম, ধরে যদি আমি কন্ট্রোল জেড মানে কপি প্রেস করি, তাহলে দেখেন সিলেকশন ওয়াইজ সে কি করছে, কেটে নিয়ে আসছে। এটা কি পারফেক্টলি মানুষটাকে কাটতে পারছে, কি বলেন? না পারেন। পারফেক্টলি কিন্তু মানুষটাকে কাটতে পারেনি। আচ্ছা, কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল ডি দিলাম, আবার কি করি, এইটা দিয়ে কেটে নিয়ে আসি, ইলিপ্টিক্যাল টুল দিয়ে কেটে নিয়ে আসি, দেখি এটা পারফেক্টলি পারে কিনা। সাপোজ আমি এখান থেকে টান দিয়ে এই মানুষটাকে সার্কেলটার ভিতরে নিয়ে আসলাম। এখন যদি আমি কন্ট্রোল জেড প্রেস করি, আগেরটার থেকে মনে হয় একটু হলেও বেটার কাটছে, বাট কিন্তু তারপরেও কি এটা পারফেক্টলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে আসতে পারছে? পারে নাই। দেখা যাচ্ছে যে এই জায়গাগুলো আছে, এই জায়গাগুলো আছে, এর কিন্তু পারফেক্টলি এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসতে। আচ্ছা বাদ, এটাও আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসলাম। পরের যে টুলটা, এটাও দেখেন সিঙ্গেল কলাম রো, সিঙ্গেল রো মার্কি টুল, সিঙ্গেল কলাম মার্কি টুল, দুটাতে একই করে। এটা দিয়েও তো, এই দুটো দিয়েও এটা পারফেক্টলি রিমুভ করা যাবে না। তারপরে এটার কাজ কিরকম, সাপোজ মনে করেন আমি সিঙ্গেল কলাম মার্কি টুলটা ধরলাম, ধরার পর যদি আমি এখানে একটা ক্লিক করি, দেখেন অটোমেটিকলি সে কি করছে, একটা লাইন ক্রিয়েট করছে। আমি যদি এটাকে কন্ট্রোল জেড প্রেস করি, এবং এখানে কিন্তু অলরেডি একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, তার মানে এখানে কিছু মনে হচ্ছে না নাই, বাট এখানে কিন্তু একটা কিছু আছে। আমি যদি কন্ট্রোল টি প্রেস করি, তাহলেই দেখবেন এটাকে ধরতে পারতেছে। আমি যদি এটাকে টান দিয়ে এরকম বড় করে দিই, দেখেন এখন যদি ওকে দেই, এই তো। তার মানে এই ধরনের ইফেক্ট ক্রিয়েশনের ক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারি, এই সিঙ্গেল কলাম এবং সিঙ্গেল রো মার্কি টুলটা ব্যবহার করতে পারি। পরবর্তীতে যদি আরও এই জিনিসগুলো আমরা শিখবো, বাট এখনই না, পরবর্তীতে যদি চাই এটাকে কাস্টমাইজ করতে, আমি কিন্তু এইভাবে ধরেও এটাকে কাস্টমাইজ করে দিতে পারি, ডিপেন্ডিং অন আমরা আসলে কি ক্ষেত্রে এই জিনিসটাকে ব্যবহার করতে চাই। এরকম ভাবে আমরা মনে করেন ইফেক্ট একটা ক্রিয়েট করে ফেলতেও কিন্তু পারি। এটা জাস্ট এমনি দেখাইলাম, কেন জানি মাথায় আসছিল। ওকে, কন্ট্রোল দিয়ে দিলাম। তার মানে এইখানকার চারটা যে সিলেকশন টুল আছে, এই চারটা দিয়ে কিন্তু আমি এটা পারফেক্টলি সিলেক্ট করতে পারিনি। পরের টুলটা লেসো টুল। লেসো টুলটার কাজ হচ্ছে অনেকটা এইভাবে টান দিয়ে ধরে আমরা কি করতে পারতেছি, যতটুকু পসিবল। দেখা যাচ্ছে যে ইলেকট্রিক্যাল মার্কি টুল এবং রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলের থেকে
এই টুলটা অনেকটাই বেটার সিলেকশন করতে পারছে। এখন যদি আমি কন্ট্রোল জেড দিলাম, কপি করে নিলাম, দেখেন এই তো ব্যাকগ্রাউন্ডটা কি করে ফেলছে, সে রিমুভ করে ফেলতে পারছে। কিন্তু হ্যাঁ, তারপরও স্টিল সামথিং ইজ নট রাইট। তার মানে এটাও কিন্তু পারফেক্টলি, একদম পারফেক্টলি সে এটাকেও রিমুভ করতে পারে নাই। তার মানে এটাকেও ডিলিট করে দিলাম। আবার যদি আসি পলিগনাল লেসো টুল, পলিগনাল লেসো টুল তো দেখলামই আমরা, ক্লিক 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 করে 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 সে কিন্তু আবার কার্ভ পয়েন্ট ক্রিয়েট করতে পারে না। তার মানে কি, চোখা পয়েন্ট হলে চোখা পয়েন্টগুলো সে ক্রিয়েট করতে পারবে, কিন্তু কার্ভ যদি থাকে, বাঁকা পয়েন্ট যদি থাকে, যেমন পেন টুলে আমরা কি করতে পারতাম, বাঁকাও সিলেক্ট করতে পারতাম, আবার স্ট্রেট লাইনও সিলেক্ট করতে পারতাম। পলিগনাল লেসো টুল কিন্তু আবার স্ট্রেট ফরওয়ার্ড সিলেকশন পারে না, মানে কি বলি, বাঁকানো সিলেকশন পারে না। দেখেন আমি যদি কন্ট্রোল জেড দিয়ে কপি করে নিলাম, এটাকে দেখেন আগের থেকে অনেকটা বেটার, মানে এটার ক্যাপাসিটি লেসো টুলের থেকে একটু বেটার। তো তার মানে কি, আমি ক্লিক ক্লিক করে অনেকটাই কিন্তু লেসো টুলের থেকেও ভালো সিলেকশন করে নিয়ে আসতে পারবো পলিগনাল লেসো টুলটা দিয়ে। কিন্তু তারপরেও মনে হচ্ছে না, তারপরেও সামথিং ইজ মিসিং। তার মানে কি, আমাকে পরের টুলটাতে যেতে হবে। তার মানে এটার নাম হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। দেখা গেছে ম্যাগনেটিক লেসো টুলের কাজ কীরকম, আমি যদি একটা ক্লিক করি এবং এদিক দিয়ে টান দিই, দেখেন অটোমেটিকলি আমি কিন্তু আর ক্লিক করতেছি না। আগে পলিগনাল লেসো টুলে তো ক্লিক করা লাগছে, আমি জাস্ট কী করতেছি, মাউসটা ওটার উপর দিয়ে হোভার করে নিয়ে যাচ্ছি, মানে জাস্ট ভাসিয়ে নিয়ে যাচ্ছি লাইনের উপর দিয়ে। সে কী করতেছে, অটোমেটিকলি ওইখানে অ্যাঙ্কার পয়েন্ট ফেলে দিচ্ছে। আচ্ছা, এখন প্রবলেম হচ্ছে, সাপোজ মনে করেন এরকম গোলায় ফেলছি, এরকম গোলায় ফেলছি, এখন এখানে ব্যাকে আসবো কেমন? কিবোর্ডের ব্যাক স্পেস চাপবেন, ব্যাক স্পেস ব্যাক স্পেস ব্যাক স্পেস ব্যাক স্পেস। তো যে পয়েন্টে আপনি আসতে যাচ্ছেন, সাপোজ মনে করেন আমি এই পয়েন্ট পর্যন্ত আসতে যাচ্ছি, তার মানে মাউসের কার্সারটা আপনার এই পয়েন্টে নিয়ে এসে রাখতে হবে। তারপরে আপনি ব্যাক স্পেস দিতে থাকেন, ব্যাক স্পেস দিতে থাকেন, দেখবেন যে অটোমেটিকলি ওই পজিশনে আপনি চলে আসছেন। এখন যদি আমি মাউসের কার্সারটা এই সাপোজ মনে করেন এখানে ঘুরাতে যাচ্ছি, এই জায়গাটাতে পারফেক্টলি ঘুরতেছে না, তার মানে আমি এখানে যদি একটা ক্লিক করি, তাহলে এখানেও একটা জোর করে আমি অ্যাঙ্কার পয়েন্ট ফেলাই দিতে পারলাম, জোর করে। এখন যদি আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, তার মানে এগুলো ম্যানুয়ালি নিচ্ছিল না, সেজন্য আমি কি করতেছি, ম্যানুয়ালি যেহেতু নিচ্ছে না, তো আমি জোর করে এখানে অ্যাঙ্কার পয়েন্ট ফেলাই দিচ্ছি, জোর করে জোর করে জোর করে জোর করে জোর করে আমি এখানে অ্যাঙ্কার পয়েন্ট ফেলাই দিচ্ছি, জোর করে। তার মানে যেখানে অটোমেটিকলি নিবে সেখানে তো নিলই, আর যেখানে অটোমেটিকলি নিল না সেখানে পলিগনাল লেসো টুলের মতো যেরকম আমরা ক্লিক করে করে অ্যাঙ্কার পয়েন্ট ফেলাইছি, সেই ম্যাগনেটিক লেসো টুলেও সিমিলার কাজটা কিন্তু হবে। কিন্তু ম্যাগনেটিক লেসো টুল অটোমেটিক কাজ করে, এই যে অটোমেটিকলি সে লাইন প্যাথ ডিটেক্ট করে করে সেই প্যাথের উপরে মনে করেন আপনার লাইনগুলোকে ফেলাই দেবে। ব্যাক স্পেস দিছি, এলোমেলো হয়ে গেলে কি করতেছি, এলোমেলো হয়ে গেছে, মাউসের কার্সারটা এই পজিশনে নিয়ে আসবো, যে এই পজিশন পর্যন্ত আমি ব্যাকে আসতে যাচ্ছি, ব্যাক স্পেস ব্যাক স্পেস ব্যাক স্পেস, এই যে ব্যাক স্পেস চলে আসছে। এই তো আমি কিন্তু এদিকে আবার ক্লিক করতেছি না, এদিকে ক্লিক করার দরকার পড়তেছে না, কারণ কি, কালারের ডিফারেন্সিয়েশনটা ফটোশপ অটোমেটিকলি ডিটেক্ট করতে পারতেছে এবং অটোমেটিকলি সে প্যাথ আমার ক্রিয়েট করে দিতে পারতেছে। হ্যাঁ, এটা একটু লেন্থি প্রসেস, সবই আর কি ফটোশপের লেন্থি প্রসেস, একটু সময় নিয়েই কাজ করতে হয়, আদারওয়াইজ পারফেক্টলি সিলেকশন হবে না। তো আমরা কি করতে পারতেছি, এখান থেকে এইটাকে ধরে এইভাবে এখানে একটা ক্লিক করলাম, এটাকে এখানে ধরে এই যে এলোমেলো হয়ে গেলে আবার ব্যাক স্পেস। কালারের ডিফারেন্সিয়েশন যত বেশি, তত সে সুন্দর করে জিনিসগুলোকে ডিটেক্ট করতে পারে। ওকে,
চুলগুলো অত অত পারফেক্টলি একুরেট করা লাগবে না, জাস্ট ঘুরায় নিয়ে দিয়ে দিবেন, এই তো। এখন যদি আমি কন্ট্রোল জে প্রেস করি, দেখেন তো আগের থেকে 1000 গুণ ভালো হয়েছে কিনা, কি বলেন? আসি আমরা নাকি বোরিং হয়ে চলে গেছি? না না আছে ভাই। আচ্ছা, তার মানে আমি কিন্তু প্রথম এগুলোও কিন্তু আমার সিলেকশন টুলই, কিন্তু এগুলো দিয়ে কিন্তু পারফেক্ট সিলেকশন আমি করতে পারতেছিলাম না যখন আমি একজন মানুষের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছি বা মানুষকে কেটে নিয়ে আসতে যাচ্ছি। তার মানে আমাকে কি ট্রাই করতে হলো? নাম হচ্ছে এটার ম্যাগনেটিক লেসো টুল। তার মানে ম্যাগনেটিক লেসো টুল দিয়ে অনেকটাই একুরেটলি আপনি কি করতে পারবেন, একটা জিনিসকে কেটে নিয়ে আসতে পারবেন বা সিলেক্ট করে নিয়ে আসতে পারবেন। তাহলে আমার এখান পর্যন্ত কয়টা সিলেকশন টুল হলো বলেন তো? এখানে আছে কয়টা? 7টা স্যার। 4টা, 5টা, 6টা, 7টা। ওকে, আচ্ছা, এটা গেল ম্যাগনেটিক লেসো টুল দিয়ে। আমরা এটাকে ডিলিট করে দিলাম, পরে আবার আসলাম। দেখেন এইগুলোও আবার আমার সিলেকশন টুল। এটার নাম হচ্ছে কুইক সিলেকশন টুল, এটার নাম হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। আচ্ছা, তো এই কুইক সিলেকশন টুলের আবার কাজটা কেমন? কুইক সিলেকশন টুল কিভাবে কাজ করে, আপনি এটাও কিন্তু এই যে অল্টার প্রেস ব্রাশ বড় ছোট করে নিতে পারবেন। তো কুইক সিলেকশন টুলের কাজই হচ্ছে, আমি যদি কোনো একটা কালারের উপরে পিক করে টান দিই, দেখেন ওই কালারের রেঞ্জটা সে ধরে ফেলছে। সিমিলার ভাবে চাচ্ছি যে এটাকে ধরতে বা এটাকে ধরতে, এটাকে ধরতে, এই দেখেন সে কি করতেছে, অটোমেটিকলি কিন্তু ধরে ফেলতেছে। এত আমার কষ্ট করা লাগতেছে না, যতটা না আমি ম্যাজিক ওয়ান টুল নিয়ে করছিলাম বা ম্যাগনেটিক লেস টুল নিয়ে করছিলাম। কিন্তু প্রবলেম হচ্ছে, দেখেন এটা ধরতে যেয়ে সে কিন্তু এটাও ধরে ফেলছে, হাতটাও ধরে ফেলছে। আমি যদি এটাকে অল্টার প্রেস করে এখন ছোট করি, তো আগের সিলেকশন ছিল কি প্লাস, তার মানে আমাকে সিলেকশন কি করে দিতে হবে, এখানে মাইনাস করে দিতে হবে। কিবোর্ডের অল্টার প্রেস করার সাথে সাথে দেখেন এটা মাইনাস হয়ে গেছে। এখন যদি আবার আমি ব্রাশ করি, এই দেখেন আঙ্গুল সহকারে কিন্তু আমি ব্রাশটা ছোট করে দিই। ব্রাশ যদি বড় হয় তাহলে কিন্তু সিলেকশন কি হবে, সিলেকশন পারফেক্টলি করা যাবে না। কে জানি জয়েন করছে নাকি? আবু সালে এমডি মহিউদ্দিন। আচ্ছা, তো দেখেন সিলেকশন কি করলাম, ব্রাশটাকে ছোট করে নিলাম, কুইক সিলেকশন ধরে ছোট করে নিয়ে আমরা কি করতেছি, এখানে অল্টার প্রেস করে আঙ্গুলটা পারফেক্টলি সিলেকশন করার চেষ্টা করতেছি। এই তো এগুলো বেশি হয়ে গেছে, এই তো পারফেক্ট। আচ্ছা, সিমিলার ভাবে দেখেন এইখানে ভিতরে একটা অবজেক্ট আছে, আমি এখানে ক্লিক করলাম, দেখেন অটোমেটিকলি কি করছে, ও সাদা জায়গাটুকু অটোমেটিকলি ধরে ফেলছে। অল্টার প্রেস করে আমি এখানে ক্লিক করলাম, এই তো পারফেক্ট। আবার যদি আমি এইখানে জুতার দিকে দেখি যে জুতার সিলেকশন মিসিং হয়ে গেছে, অল্টার প্রেস করে তার মানে আমাকে কি করতে হবে, জুতার সিলেকশনটা করে দিতে হবে। এই তো অল্টার প্রেস করে জুতার সিলেকশনটা পারফেক্টলি করে দিলাম, এই তো পারফেক্ট। সিমিলার ভাবে এখন আমাকে কি করতে হবে, এই জিনিসগুলো আমাকে অল্টার প্রেস করে প্লাস প্রেস করে, এখন আমার কি ব্রাশ যদি বড় হয় তাহলে তো সিলেকশন কি হবে, পুরো জায়গাটুকু ধরে ফেলবে। তার মানে অল্টার প্রেস করে আমাকে কি করতে হচ্ছে, রাইট পাশে টান দিয়ে বাম পাশের দিকে ঠেলা দিয়ে ব্রাশটাকে ছোট করে নিতে হচ্ছে। ছোট করে নিলাম, এই তো এই জায়গাটুকু আমার সিলেকশনের দরকার নেই, তো কন্ট্রোল জেড, এই জায়গাটুকু আমাকে কি করে দেবে, এই তো এখান থেকে আরো ব্রাশটুকু ছোট করে না নিয়ে অল্টার প্রেস করে আমরা কি করবো, এখান থেকে ধরে এই তো এই পর্যন্ত আমরা কি করবো, এই পর্যন্ত আমরা সিলেকশন এই তো কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড। তো এই পর্যন্ত সে ধরতে পারছে, বাট ভিতরের টুকু ধরতে যে সে ভেজাল করতেছে। তারপরে দেখেন অনেকটাই কিন্তু পারফেক্টলি সিলেকশন করে ফেলছে। এখন যদি আমি কন্ট্রোল জেড প্রেস করি, আল্লাহ কি হয়ে গেল, তো এখানে কি হয়ে গেল বলেন তো, কি হয়েছে? কন্ট্রোল জেড করলে তো সিলেকশনটা কমপ্লিট হয়ে যেত, কিন্তু এখানে মানুষটাই ফাঁকা হয়ে গেছে। তার মানে কি,
সিলেকশনের ইনসাইড ট্রান্সপারেন্ট। হ্যাঁ, তার মানে আমি সিলেকশন করছি কতটুকু, সিলেকশন কিন্তু মানুষটাকে করি নাই, সিলেকশন করছি আমি বাইরের অংশটুকুকে, বাইরের জায়গাটুকুকে আমি সিলেকশন করছি। সো এটা আমার ভুল হয়ে গেছে। তার মানে কি করতে হবে, কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে চলে আসলাম। এই সিলেকশনটাকে আমাকে কি করে দিতে হবে, ইনভার্স করে দিতে হবে। ইনভার্স কিভাবে করে, সিলেকশন ল্যাসো টুল ধরা অবস্থায় যদি আমি রাইট ক্লিক করি, দেখেন সিলেক্ট ইনভার্স অপশন আছে, এখান থেকেও সিলেক্ট ইনভার্স করতে পারি। আমি যদি সিলেকশন অপশনে ক্লিক করে, এই যে এইখান থেকে সিলেকশন অপশনে ক্লিক করে ইনভার্সে ক্লিক করি, তাহলে আমার সিলেকশন কি হয়ে যাবে, দেখেন আগে সিলেকশন ছিল এই যে এখান থেকে বাইরের পোর্শনটুকু সিলেকশন ছিল, এখন যখনই আমি ইনভার্স করে দিছি সাথে সাথে সে কি করছে, বাইরের জায়গাটুকু ধরে ফেলছে, মানে বাইরের জায়গাটুকু বাদ দিয়ে সে ভিতরের জায়গাটুকু ধরে ফেলছে। এখন যদি আমি কন্ট্রোল জে প্রেস করি, সিলেকশন তো মানুষটাকে ধরে ফেলছি, এখন যদি এখন কন্ট্রোল জে প্রেস করি, লেয়ার ধরা হয়নি, লেয়ার না ধরলে কাজ করবে না, তার মানে কি লেয়ারটা ধরতে হবে, এই যে এখন কাজ করবে কন্ট্রোল জে। এই দেখেন সে কি করছে, মানুষটাকে সুন্দরভাবে কেটে, তার মানে কি আমরা চাইলে কুইক সিলেকশন টুল দিয়েও করতে পারি, ম্যাগনেটিক লেসো টুল দিয়েও করতে পারি। এখানে এতগুলো সিলেকশন টুলের কাজ থাকার রিজনটাই হচ্ছে যেন আপনি খুব দ্রুত সিলেকশনগুলো করতে পারেন, কিন্তু সব সিলেকশন টুল কিন্তু আবার পারফেক্ট না। এটা তো গেল কুইক সিলেকশন টুলের কাজ, এটা আবার ম্যাজিক ওয়ান টুল। কুইক সিলেকশন টুল তো কি করে, ধরে টান দিতে হয়, তাহলেও ওই কালার রেঞ্জটা ধরে ফেলে, টান দিতে হয়, টান না দিলে কিন্তু আবার ও ধরবে না। কিন্তু এখানে ম্যাজিক ওয়ান টুলটা আবার একটু বেশি রাফ, বেশি রাফ বলতে এখানে বুঝাচ্ছি ম্যাজিক ওয়ান টুলটা ধরে যদি আমি যে কোনো একটা কালারের উপরে ক্লিক করে, দেখেন সাথে সাথে সেই রেঞ্জের সমস্ত কালার সে ধরে ফেলে, সমস্ত কালার এই দেখেন ঠাস করে ধরে ফেলছে। এখানে কোনো টান টুন দেওয়াই লাগে নাই, জাস্ট একটা ক্লিক করছি, সাথে সাথে দেখেন ওই কালার রেঞ্জটা ধরে ফেলছে। তার মানে কি ও কুইক সিলেকশনের থেকে বেশি পাওয়ারফুল ম্যাজিক ওয়ান টুল। তো কোনো কিছু যদি স্মুথলি সিলেক্ট করতে চাই, তাহলে তখন আমাকে কি করতে হবে, কুইক সিলেকশন টুল ধরতে হবে। আর কোনো কিছু যদি খুব দ্রুত এবং কুইক সিলেক্ট করতে চাই এবং বেশি জায়গা জুড়ে আছে সেরকম কিছু সিলেক্ট করতে চাই, তখন আমাকে কি করতে হয়, ম্যাজিক ওয়ান টুলটা ব্যবহার করতে হয়। তো আমরা অলরেডি কিন্তু সিলেকশন করে ফেলছি, আমি ক্লিক করতেছি ক্লিক করতেছি ক্লিক করতেছি, ক্লিক করে করে অলরেডি অনেক জায়গা সিলেক্ট করে ফেলছি। এখন ম্যাজিক ওয়ান টুলটা দিয়ে যদি আমি ব্রাশটা বড় করে একটু টান দিই, তাহলে দেখবেন যে আমার পুরো জায়গাটুকু কি হয়ে যাচ্ছে, সিলেক্টেড হয়ে যাচ্ছে। এই যে পায়ের অংশটুকু বাকি আছে, অল্টার প্রেস করে মনে করেন ভিতর থেকে অল্টার প্রেস করে টান দিলাম, এই তো এটাও সেম কাহিনী। কুইক সিলেকশন টুল দিয়ে আগের বার তো ভিতরে সিলেক্ট করতে পারতেছিলাম না, এই দেখেন এখন কিন্তু আমি কুইক সিলেকশন টুল দিয়ে পারফেক্টলি এটা সিলেক্ট করে ফেলতে পারতেছি, মানে ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি কুইক সিলেকশন টুল দিয়ে। এখন যদি ঠিকঠাক করা লাগে কোথাও, এই যে অল্টার প্রেস করে এই জায়গাগুলো ঠিকঠাক করা লাগবে, কারণ বেশি সিলেক্ট হয়ে গেছে, অল্টার প্রেস করে এই জায়গাগুলো আমরা কী করে দিচ্ছি, ঠিকঠাক করে দিচ্ছি। এই তো পারফেক্ট। সিমিলার ভাবে আবার অল্টার প্রেস করে যদি বেশি ইয়ে হয়ে যায়, জুতা সিলেক্ট করা লাগবে, পারফেক্ট। এখানেও সেম কাহিনী। তার মানে ম্যাজিক ওয়ান টুল দিয়ে কিন্তু স্মুথলি হচ্ছে না, ম্যাজিক ওয়ান টুল দিয়ে রাফলি সিলেক্ট হচ্ছে। তার মানে ম্যাজিক ওয়ান এবং কুইক সিলেকশন দুইটা অ্যাট এ টাইমে আপনাকে ধরে ধরে কাজ করতে হবে যদি আপনি পারফেক্ট সিলেকশন চান। এখন যদি আমি কন্ট্রোল জেড দিই, ইনভার্স দিতে হবে, সেম ভুল হয়ে গেছে, তার মানে আমাকে কি করতে হবে, ইনভার্স দিতে হবে। তো আমি আপনাদেরকে ইচ্ছে করে এগুলো দেখাচ্ছি, কারণ কি মাঝে মাঝে এরকম হতে পারে, তখন আপনারা কি করবেন, কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে এসে সিলেকশনে যে ইনভার্স দিয়ে দেবেন। এখন যদি আমি কন্ট্রোল জে দেই, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, এই তো অনেকটাই স্মুথলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমার এখন টোটাল কয়টা সিলেকশন টুল পাইলাম আমি, বল? এখানে মোট 9টা স্যার। এক, এখানে 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। আরেকটা লাস্ট এন্ড ফাইনাল সিলেকশন টুল আছে, এটাকে বলা হয় মাদার অফ অল সিলেকশন টুল। তার মানে
যে কোনো কিছু পারফেক্টলি সিলেক্ট করতে হলে এই টুলের থেকে আর অন্য কোনো টুল নাই, সেটার নাম হচ্ছে পেন টুল। পেন টুল ইলাস্ট্রেটর যেভাবে কাজ করছে এখানেও ঠিক সিমিলার ভাবেই কাজ করবে। পেন টুল যখন ধরতেছি, পেন টুল ধরা অবস্থায় আমাকে খেয়াল রাখতে হবে যে আমি আসলে পেন টুল ধরলাম, উপরে কি আসলে শেপ সিলেকশন আছে ওর, নাকি উপরে আমার প্যাথ সিলেকশন আছে। তো যদি শেপ সিলেকশন থাকে তার মানে আমি অলওয়েজ যখন ক্লিক করতেছি দেখেন এই যে শেপ ক্রিয়েট হয়ে যাচ্ছে। কার জানি এরকম একটা প্রবলেম হয়েছিল, সে বলতেছিল যে তার প্যাথ ক্রিয়েট হয়ে যাচ্ছে, তার মানে তার প্যাথ ক্রিয়েট হয়েছে। এগুলো কিন্তু প্রত্যেকটাই এক একটা শেপ। তার মানে কি, যখন আপনি শেপ এখানে পেন টুল ধরে এখানে দেখতেছেন শেপ অবস্থায় আসি, তার মানে যখন আপনি যা কিছু ক্রিয়েট করতেছেন সবগুলাই কি, সবগুলাই হচ্ছে আপনার শেপ। এই যে দেখেন আমি 3টা শেপ ক্রিয়েট করছি, 3টা শেপ অটোমেটিকলি, 3টা শেপ লেয়ার এখানে অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি ডাবল ক্লিক করি শেপ লেয়ারের কালার চেঞ্জ করে দিই, সেটাও কিন্তু শেপের মধ্যেই কাজ করতেছে। শেপ যেভাবে কাজ করে এখান থেকে কিন্তু আমি সেম ভাবে এটার কাজটা করে ফেলতে। তো সেম ভাবে কিন্তু ইলাস্ট্রেটরে যেভাবে পেন টুল দিয়ে আমরা শেপ ক্রিয়েট করতে পারতেছিলাম, সেম ভাবে আমরা কি করতে পারবো, ফটোশপেও পেন টুল দিয়ে শেপ ক্রিয়েট করতে পারবো। বাট ফটোশপে মোস্টলি পেন টুলটা ইউজ করা হয় ট্রেসিং এর ক্ষেত্রে। যেটা আমরা করছিলাম, একটা ফ্লাওয়ারকে যখন ক্লিপিং মাস্ক করছিলাম না, ফ্লাওয়ারকে ক্লিপিং মাস্ক করার সময় কি করছিলাম, পেন টুল দিয়ে ধরে 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 প্রত্যেকটা জিনিসকে কি করছি, কেটে নিয়ে আসছি, ট্রেস করে নিয়ে আসছি। সেম কাজটাও আপনাকে এখানে করতে হবে। তো আমি কি করলাম, এখানে টুল কেটে 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 নিয়ে আসতেছি। ও সরি, এই দেখেন এখানে শেপ সিলেক্টেড আছে, তার মানে কি শেপ এখানে ভিজিবল চলে আসছে। তো শেপে রাখা যাবে না, কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড। শেপ থেকে আমাকে কি করে দিতে হবে, প্যাথ সিলেক্ট করে দিতে হবে। তার মানে আমি শেপ চাচ্ছি না, আমি জাস্ট প্যাথ লাইন চাচ্ছি, দ্যাটস ইট, আর কিছু না। তার মানে আমি এখান থেকে কি করতেছি, প্যাথ লাইন ক্রিয়েট করতেছি। তো আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এইখানে ক্লিক করলাম, এখান থেকে একটু উপরে উঠে দিই, হচ্ছে এখান থেকে দিলে হবে। ওকে, এখানে ক্লিক করলাম, পারফেক্ট। এখন এটা ভাঙতে, এই হ্যান্ডেলটা ভাঙতে হলে আমাকে কি করতে হবে, অল্টার প্রেস করে এখানে ক্লিক করতে হবে। অল্টার প্রেস করে ক্লিক করলে আমার হ্যান্ডেলটা ভেঙে যাবে। আর ইলাস্ট্রেটর তো অটোমেটিকলি ভেঙে যেত। এখানে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এইখানে ক্লিক করলাম, এইটা সিমিলার ভাবে অল্টার প্রেস করে এখানে ধরলাম, অল্টার প্রেস করে অ্যাঙ্কার পয়েন্টের উপরে ক্লিক করলাম, হ্যান্ডেলটা ভেঙে গেল। সিমিলার ভাবে এখানে কার্ভ পয়েন্ট ক্রিয়েট করতে হবে, এই যে কার্ভ দিতে হবে। সো আমরা কি করতেছি, এখানে কার্ভ পয়েন্ট ক্রিয়েট করে ফেলতেছি, পারফেক্ট। এখান থেকে আবার এখানে যেতে হবে, এখান থেকে যেতে হবে, ওকে পারফেক্ট। সিমিলার ভাবে আমরা কি করি, অল্টার প্রেস করে ভেঙে দিই। তার মানে ইলাস্ট্রেটরে যা করছিলাম সেম কাহিনীটাই তো আমাকে এখানে কিন্তু করতে হচ্ছে। এটাকেই বলা হচ্ছে ক্লিপিং প্যাথের কাজ, বা কি বলে, ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য যে কাজটা আমরা করে থাকি, কোনো একটা অবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যা করে থাকি সেটাই হচ্ছে এটা। এমন কথা হচ্ছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে কেন আমরা পেইন্ট টুল দিয়েই করবো, কুইক সিলেকশন টুল বা অন্যান্য যে টুলসগুলো আছে কেন ওইগুলো দিয়ে কাজটা হবে না, বা নাকি ওগুলো দিয়ে কি হবে না, নাকি এরকম কোনো কিছু কোশ্চেন হয়তো থাকতে পারে আপনাদের। হবে না যে তা না, তবে পেন টুল দিয়ে করলে জিনিসটা একুরেসিটা মেনটেন থাকে, একদম একুরেট সব কিছু আর কি পাওয়া যায়। আর যদি পেন টুল না ধরে অন্য কোনো টুল ধরে আপনি কাজটা করেন, দেখা যাবে যে একুরেসিটা ওইভাবে মেনটেন হচ্ছে না। তো এই ক্ষেত্রে একুরেসিটা আসলে খুবই ইম্পর্টেন্ট। এই যে আমি যেরকম টেনে টেনে আর কি পেন টুল দিই, এই জন্য আমি বলছিলাম যে ফটোশপে ইলাস্ট্রেটর যদি আমি পেন টুল পারি তাহলে ফটোশপেও কিন্তু সিমিলারভাবে কাজ করবে। তার মানে আমি ওই সেম টেকনিক, সেম সব কিছু দিয়েও কিন্তু আমি জিনিসটাকে
কাস্টমাইজ মডিফাই করে নিতে পারি। আমরা এখান থেকে দিয়ে আসলাম, এখান থেকে দিয়ে আসলাম। এই তো সেম প্রসেস আর কি, সেম প্রসেস। ইলাস্ট্রেটরে যা কাজ করছিলাম পেন টুল দিয়ে ট্রেসিং করে একটা ফুলকে যে কেটে নিয়ে আসছিলাম না, সিমিলার ভাবেও আমরা কি করব, এখান থেকে ওই সেম টেকনিকটাই বলা চলে ইউজ করব। তো এটা একটু লেন্থি প্রসেস আমি জানি, অনেকে হয়তো বোরিং হয়ে যেতে পারে, কিন্তু সমস্যা নেই। আমরা কি করতেছি, এটাকে এত এত পারফেক্টলি করব না, যতটুকু না করলেই নয় আর কি। ধরলাম এই তো। আচ্ছা স্যার, এই ইমেজটা যদি আমি কোনো ব্যানার ইউজ করি তাহলে কি কোনো সমস্যা হবে? বুঝি নাই, কি বললেন? কোনো ব্যানারে যদি এটা ইউজ করি? ব্যানারে কি এই স্টক ইমেজ ব্যবহার করতে যাচ্ছেন? আপনার ক্লায়েন্ট যদি আপনাকে স্টক ইমেজ দেয়, আপনার ক্লায়েন্ট আপনাকে যে ইমেজ দিবে সেই ইমেজ আপনি ব্যবহার করবেন। তো সেটা যদি স্টক ইমেজ হয় স্টক ইমেজ ব্যবহার করবেন, সেটা যদি স্টক লোগো হয় সেটার স্টক লোগো ব্যবহার করবেন। তো এটা ডিপেন্ড করতেছে আপনার ক্লায়েন্ট কি চাচ্ছে। ক্লায়েন্ট যা চাবে সেটাই আপনি করে দেবেন। মানে ইমেজটা ফাটা যাবে না বড় করলে? হ্যাঁ, ইমেজটা বড় করলে কি হবে না? ফাটা যাবে না? ফাটবে তো, এটা ফেটে যাবে। বড় এটা তো রেস্টার ইমেজ, ইমেজ জুম ইন করলে তো ফেটে যাবে। এই যে দেখেন না, জুম ইন করছি, এই যে পিক্সেল পিক্সেল হয়ে গেছে। তার মানে কি, এটা রেজুলেশন তো এটা লিমিটেড। ফটোশপে এই জন্যই তো ফটোশপে কাজ করলে ফটোশপকে বলা হয় পিক্সেল বা রেস্টার ইমেজ এডিটর। কেন বলা হয় ফটোশপকে রেস্টার ইমেজ এডিটর? কারণ ফটোশপে যাই করেন না কেন আপনি, সব কিছুই কি রেস্টারে কাজ করে, রেস্টার ইমেজ নিয়ে কাজ করে। তো এখানে ভেক্টর ইমেজ নিয়ে কিন্তু কাজ মোস্টলি হয় না। তবে আমি এটা দেখাইছিলাম যে হ্যাঁ, ফটোশপে ভেক্টর ইমেজ নিয়ে কাজ করা হয় না বা ভেক্টর ডিজাইন করা হয় না, বাট দ্যাট ডাজন্ট মিন ফটোশপে যে রেস্টার ইমেজ মানে ভেক্টর রিলেভেন্ট কাজ করা যায় না, তা কিন্তু না। হ্যাঁ, যদি আমি কোনো একটা ডিজাইন ভেক্টর ইমেজ নিয়ে করি, মানে ভেক্টর শেপ নিয়ে প্যাথ নিয়ে কাজ করি, দ্যাট মিন্স ওইটাও কিন্তু আমি ভেক্টর হিসাবে চালাই দিতে পারবো। কারণ কি, আমি প্যাথ আচ্ছা, ওই বড় বড় যে বিল বোর্ডে যে ইয়াগুলো দেওয়া হয়, ছবিগুলো ইমেজগুলো, ওরা ওইগুলোতে ফাটে না? হ্যাঁ, আমি জুম ইন করতেছি কিভাবে, নাকি কি বললেন? হ্যাঁ, বড় বড় যে ইয়া আছে না, বিলবোর্ড গুলো আছে না, ওখানে যে ছবিগুলো থাকে সেগুলো তো মানে ক্লিয়ারে বোঝা যায়। ওটা বলছিলাম, এখানে তো কনফিউশন আছে তো আমার। আপনি হাই রেজুলেশন ছবি নেবেন, মানে ফুল এইচডি? হ্যাঁ ফুল এইচডি ছবি নিয়ে কাজ করবেন। যত হাই রেজুলেশন ছবি হবে তত আপনার কাজের কোয়ালিটি বেটার হবে। যত হাই রেজুলেশন ছবি নিয়ে কাজ করবেন তত ফটোশপ আপনাকে ভালো আউটপুট আপনাকে দিতে পারবে। এই আর কি। এখন কথা হচ্ছে, ফটোশপে যদি অনেক ভারী অনেক হাই রেজুলেশনের ছবি আমি নিলাম, কিন্তু আপনার পিসি যদি র্যাম কম হয়, পিসি যদি কনফিগারেশন কম হয়, তাহলে কিন্তু আবার পরবর্তীতে আবার প্রবলেম হতে পারে। বিকজ দেখা যাচ্ছে যে আমি আলট্রা এইচডি ছবি নিয়ে কাজ করতেছি, কিন্তু আমার পিসির র্যাম হচ্ছে 2 GB, তাহলে কিন্তু সে কুলাতে পারবে না। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, গ্রাফিক কার্ড এবং র্যাম হাই করে রাখতে হবে। আপনাদের দেখাবো, সমস্যা নাই। এই যে এটার পরেই মানে গত ক্লাসে মানে আগামী ক্লাসে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কাজ শেখাবো, এবং ব্যাকগ্রাউন্ড রিমুভের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে হয়তো বা গিগও বানিয়ে দিতে পারি যদি সময় থাকে আর কি। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই যে কাজটা আমি করতেছি, ট্রেসিং বা ক্লিপিং মাস্ক বা ক্লিপিং প্যাথের, এটাকে বলা হয় ক্লিপিং প্যাথের কাজ। তো যারা আর কি ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কাজ করে, তারা এই যে এইভাবে কি করে, কোনো একটা অবজেক্টের কোনো একটা ছবির ব্যাকগ্রাউন্ড ট্রেস করে নিয়ে তার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেকে ফটোশপের তো যেটা 2020 ভার্সন, 2020 ভার্সনেতে এত কষ্ট করাই লাগে না। অবজেক্ট সিলেকশনে ছেড়ে দেবেন, অটোমেটিকলি কি করবে, অবজেক্ট সিলেক্ট করে আপনাকে দিয়ে দেবে। তো এত কষ্ট কিন্তু 2020 ভার্সনে আপনাকে করতে হচ্ছে না। বাট আমি এটা কেন দেখাচ্ছি, বিকজ এই কাজটা আপনাকে কোনো না কোনো ওয়েতে করতেই হবে। বিকজ ফটোশপে যখনই আপনি কাজ করতেছেন, তখনই ব্যাকগ্রাউন্ড রিমুভ না হয়তো কোনো একটা কিছুকে কেটে নিয়ে আসা, এই কাজ থাকবেই।
এই কাজ করতেই হবে। কোনো একটা অবজেক্ট রিমুভ করা, কোনো একটা অবজেক্টকে কেটে নিয়ে আসা, কোনো একটা অবজেক্টকে ভেঙে নিয়ে আসা, এটা আপনাকে করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ না করতে পারেন তাহলে ফটো ম্যানিপুলেশন বস আপনি হতে পারবেন না। তো ফটো ম্যানিপুলেশন বস হতে হলে আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ পারফেক্টলি বুঝতে হবে, পারফেক্টলি ক্লিপিং প্যাথের কাজগুলো বুঝতে হবে, যেটা আমি এই যে এখন করতেছি এই সেম জিনিসটাই আপনাদেরকে করতে হবে। তো এটা তো একটা জাস্ট মানুষের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি দেখাচ্ছি আপনাদেরকে, বাট অনেক ক্ষেত্রে আপনাদেরকে চেয়ার, টেবিল, গয়না, মোটর সাইকেল, এরকম অনেক অনেক বস্তুর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হতে পারে, ডিপেন্ডিং অন আসলে আপনি কী ধরনের ক্লায়েন্ট পাইছেন বা ওই ক্লায়েন্ট আসলে কী ধরনের প্রোডাক্ট সেল করে সেটার উপরে সেটা ডিপেন্ড করতেছে। তবে আমরা এর ধরনের অনেক প্রোডাক্ট রিলেটেড, ব্যাকগ্রাউন্ড রিলেটেড কাজ পাইছিলাম, সেগুলো আসলে ছিল অ্যামাজনের প্রোডাক্ট। অ্যামাজনের একজন সেলার, সে অ্যামাজনের নতুন প্রোডাক্ট আপলোড করবে, সে বলতেছে যে এই ছবিগুলোর তুমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমাকে কতক্ষণের ভিতর দিতে পারবে। আমরা বলছি যে স্যার 100-200টা ফটো, তো এটা রিমুভ করতে আমাদের হাইয়েস্ট হয়তো বা 24 ঘন্টার মতো লাগবে। 24 ঘন্টার ভিতর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা ক্লায়েন্টকে প্রোভাইড করে দিচ্ছি। তো এই ধরনের কাজ প্রচুর আছে ফাইবার মার্কেট প্লেসে। এটা জাস্ট আমি বেসিক জিনিসগুলো শিখাচ্ছি আপনাদেরকে যে কীভাবে ট্রেসিং করে করে একটা মানুষের ফেস বলেন, একটা মানুষের ফুল বডি বলেন, কেটে নিয়ে আসতে হয়। যখন আপনি পারফেক্টলি কেটে নিয়ে আসতে পারবেন তখন দেখবেন যে আপনি অনেক ম্যানিপুলেশন রিলেটেড কাজ খুব দ্রুত ক্যাচ করে ফেলতে পারতেছেন। আর যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ এই সিম্পল কাজগুলোই না পারেন তাহলে অ্যাডভান্স লেভেলের কাজ শেখাটা আপনার জন্য আসলে অনেক কষ্টদায়ক হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, প্র্যাকটিস করব, পেন টুল প্র্যাকটিস করব। এই দেখেন আমি কিন্তু বুঝতেছি কোথায় কীরকম দিলে কীরকম শেপ ক্রিয়েট হয়ে যাবে, এবং আমি অটোমেটিকলি ওই শেপটা ওইভাবেই ক্রিয়েট করে ফেলতে পারতেছি। এই জিনিসটা কিন্তু আপনাদের ভিতরে এখনও আসে নাই। সেটা আসবে কিভাবে? প্র্যাকটিসের মাধ্যমে। যত প্র্যাকটিস করবেন তত জিনিসটা আপনারা ক্যাপচার করতে পারবেন। এটা এখানে দিলাম, এই তো এখানে দিয়ে, এই তো আমার অলরেডি হয়ে গেছে। এটাকে স্যার শর্টকাট কি মনে রাখা যায়, মানে শর্টকাট আমি দেখাবো, কিন্তু এখনই শর্টকাট দেখাতে চাচ্ছি না, বিকজ শর্টকাট দেখালে আপনারা আবার শর্টকাট টেকনিক কিগুলো বললেন, যেগুলো আমরা যেমন কন্ট্রোল জেড বা কন্ট্রোল জে এইটা করলে এটা হয়, এই জিনিসগুলো আমরা কিভাবে মনে রাখবো? কোন জিনিসগুলো মনে থাকে না, যেমন ওই যে রিমুভ করলেন, তারপরে যে কপি পেস্ট ইয়া করলেন, এই জিনিসগুলো হয়তো করতে করতে আপনার তো মনে আছে, কিন্তু আমাদের আমি এখানে মনে কি থাকে না। করতেছি বলেন তো? আমরা ইলাস্ট্রেটর পেন টুলে যে কাজ করছি সেই কাজই করতেছি, করতে করতে মনে না। এটা পেন টুলের কাজ। পেন টুল ইলাস্ট্রেটরে যেভাবে কাজ করতে এখানেও সেম ভাবেই কাজ করে। এই যে আমি কিবোর্ডের কন্ট্রোল ধরছি, কন্ট্রোল ধরলে কি ডাইরেক্ট সিলেকশন টুলে পরিণত হয়, আর কন্ট্রোল ধরলে আমি কি করতে পারছি, অ্যাঙ্কার পয়েন্ট মুভ করতে পারছি। যে এটা হচ্ছে আমার অ্যাঙ্কার পয়েন্ট। কন্ট্রোল ধরলে আমি হ্যান্ডেলগুলো মুভ করতে পারি। এই সেম সিস্টেম ইলাস্ট্রেটরে, সেই জন্য আমি আপনাদেরকে ওটা বলিনি। আর যদি আপনি অল্টার প্রেস করেন তাহলে দেখেন অ্যাঙ্কার পয়েন্ট টুলে পরিণত হয়। আমি চাইলে এটাকে কাস্টমাইজ করে নিতে পারি। এই যে এটাকে ধরে যদি আমি চাপ দিই, এই দেখেন এখানে অ্যাঙ্কার পয়েন্ট লো আছে, কনভার্ট ইনটু অ্যাঙ্কার পয়েন্ট ধরে যদি আমি টান দিই, এটা কাজ পয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে। অল্টার ধরলাম, এই যে ডাইরেক্ট সিলেকশন টুল ধরে আমি এইটাকে কিন্তু কাজ করে নিয়ে আসতে হচ্ছে। এখন এটাকে ভেঙে দিচ্ছি, আবার পেন টুল ধরলাম, এই যে অল্টার ধরছি, অল্টার ধরে এই যে অ্যাঙ্কার পয়েন্ট টুল হয়ে গেছে, এটাকে ভেঙে দিলাম। লাইক হ্যাঁ, আমার মুখস্থ হয়ে গেছে। আমার তো আর একদিনে মুখস্থ হয় নাই, আমারও এটার পিছনে অনেক সময় দিতে হয়েছে, প্র্যাকটিস করতে হয়েছে। এখন দেখা যাচ্ছে যে আমি যাই করি করে ফেলতে পারছি। এই তো যে পয়েন্ট থেকে শুরু হ্যাঁ, এই দেখেন যে পয়েন্ট থেকে শুরু করছিলাম সেই পয়েন্টে এসে মিলাই দিছি। তো ওই যে বললাম না যে পেন টুল হচ্ছে মাদার অফ অল সিলেকশন টুল এবং অল শেপ টুল। তো সেই ক্ষেত্রে পেন টুল দিয়ে এমন কিছু নাই যেটা আপনি করতে পারবেন না। কিন্তু হ্যাঁ, এটা কিন্তু সিলেকশন হয় নাই। এটা কি সিলেকশন হয়েছে? কি বলেন? এই জিনিসটা কি আসলে সিলেকশন হয়েছে? এটা প্যাথ ক্রিয়েট করছে। হ্যাঁ, এটা একটা প্যাথ এক্সিস্ট করতেছে। এখন এটাকে সিলেকশনে আমাকে কনভার্ট করে দিতে হবে। তো পেন টুল কিন্তু পেন টুল শেপ টুল এবং প্যাথ টুল, বাট ইন দ্য এন্ড অফ দ্য ডে পেন টুল দিয়ে যদি কোনো একটা কিছুকে আমি পারফেক্টলি
সিলেক্ট করে নিয়ে আসি, এখন জাস্ট রাইট ক্লিক করব। পেন টুল ধরা অবস্থায় কিন্তু রাইট ক্লিক করতে হবে, অন্য টুল ধরলে রাইট ক্লিক করলে কিন্তু কাজ হবে না। তো পেন টুল ধরা অবস্থায় রাইট ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে একটা অপশন চলে আসছে মেক সিলেকশন। আমি যদি মেক সিলেকশনে ক্লিক করি দেখেন সাথে সাথে এই যে মেক সিলেকশন অপশনটা আসবে। এখানে কোনো কিছু করার দরকার নেই আপাতত, যেহেতু আমি খুব নিখুঁতভাবে সিলেক্ট করছি। তো রেডিয়াস আর কি বাড়ায় দেওয়া যায়, যে কত পিক্সেল বেশি ধরে আমি সিলেকশনটা করব নাকি কম ধরে সিলেকশনটা করব। তো এখানে কোনো কিছু করার দরকার নাই, জাস্ট ওকে দিবেন। এই দেখেন প্যাথটা কি হয়ে কিসে কনভার্ট হয়ে গেল, প্যাথটা সিলেকশনে কনভার্ট হয়ে গেছে। এখন যদি আমি লেয়ারটা ধরে আমি যদি কপি করে নিয়ে আসি, কন্ট্রোল জে দিয়ে কপি করে নিয়ে আসি, দেখেন একদম পারফেক্ট স্যার কন্ট্রোল জেড না জে? হয়ে গেছে। হ্যাঁ কি বললেন? কন্ট্রোল জেড না জে? কন্ট্রোল জেড। জব 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 আছে না, জব বলে না, জব গুড জব, ওই জবের জি স্যার। জে, মানে এই যে ওকে স্যার। এই যে কন্ট্রোল পেন টুল ধরলাম, টাইপ টুল ধরলাম, ওই ইলাস্ট্রেটর যেরকম টাইপ টুল কাজ করে ফটোশপও বলা চলে সিমিলার কাজ করে। এই যে কন্ট্রোল জে দিলে কপি হয়। এবার বুঝতে পারছেন? জি স্যার পারছি স্যার। এই যে কন্ট্রোল জে প্রেস করবেন, সাথে সাথে কি হবে, ওই লেয়ারটা কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। আমি যদি একটু ফাইবার মার্কেট প্লেসে যাই, দেখেন এই সিমিলার কাজ করে ফাইবার মার্কেট প্লেসে মানুষ কি আর্নিং করতেছে। ফাইবারে গেলাম, ফাইবারে যে আমি যদি তো ফাইবারে যে যদি দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, তো ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ দিলে দেখবেন অনেক ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ আছে, এবং মানুষ এই ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করেই লাখ লাখ টাকা ইনকাম করতেছে বাসা। এখানে যদি আমি এখন সার্চ দিই ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল। আসলে মানুষ কি করে আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন ও হচ্ছে লেজেন্ড কাট আউট ইমেজ, আরেকজন আছে ও রিলেভেন্ট কাট আউট প্রো এন্ড কাট আউট ইমেজ বলা চলে দুই ভাই বোন মনে হয় এরকম কিছু একটা। ওরা দুইজন একই সাথেই থাকে, একই সাথে মনে করেন ওদের ব্যাকগ্রাউন্ড রিমুভ রিলেটেড সার্ভিস ওরা প্রোভাইড করে। দেখেন এই যে এরা ব্যাকগ্রাউন্ড রিমুভ রিলেটেড কাজ করতেছে, চেয়ার টেবিল মানুষের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, মানুষের কাজ করে, এই যে প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, বিভিন্ন প্রোডাক্টের এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ওইটাকে সুন্দরভাবে শ্যাডোটা দিয়ে দেয়। তো আসলে এই প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ মানুষের ব্যাকগ্রাউন্ড রিমুভের থেকে তো অনেক ইজি। দেখেন 3 অর্ডার ইন কিউই $5 করে যদি হয়, 3 অর্ডার তার মানে $4 করে পাবে, 3 4 $12, মানে প্রায় 800 টাকার কাজ ওর কিউইতে। ডেলি 800 টাকা করে পাইলে তো আর মাসে অনেক। ও আবার রেগুলার কাজ থাকে, মানে এখন হয়তো বা 3 অর্ডার ইন কিউই, বাট দ্যাট ডাজন্ট মিন 3টা অর্ডার ওর কিউইতে সবসময় থাকে। দেখেন ও অলরেডি কিন্তু 4780টা কাজ কমপ্লিট করে ফেলছে। তো সেই সুবাদে ওর অ্যাকাউন্ট দেখেন কত সালে, অ্যাকাউন্ট হচ্ছে 2018 17-18, এই যে 17 ফেব্রুয়ারিতে। তো যদি আমি হিসাব করি যে 4780 $5 করে যদি হয়, $4 করে পাবে, 4 দিয়ে গুণ দেন কত হয়, হিসাব করেন তো। আমি তো মাঝে মাঝে হিসাব করে দেখাই আর কি সবাইকে।
$4 করে যদি হয় ইনটু 4780টা প্রজেক্ট কমপ্লিট করছে, 4780টা প্রজেক্ট সে কমপ্লিট করছে। হিসাব করি দেখি কত হয়। স্যার 15 লাখ টাকা। 4000 স্যার 15,29,600 টাকার কাজ করছে। 29,000, তার মানে সে শুধু এই প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করেই 15 লাখ টাকার কাজ করছে 2017 সাল থেকে। যদি 2017 সাল থেকে আজকে 17, 18, 19, 20 4 বছর, আচ্ছা 4 বছর 4 বারং কত, 24, 48 বছরে 15 লাখ স্যার প্রায়। তার মানে বুঝতে পারতেছেন আপনি, ওর এভারেজে মাসে 31,000 টাকা, 30,000ই ধরলাম, মাসে 30,000 টাকা করে ওর ইনকাম এভারেজ। 4 বছর আমি হিসাব করছি, 4 বছরে সে মাসে এভারেজে সে 31,000 টাকা করে ইনকাম করছে, জাস্ট শুধু এই যে আজকে যেটা দেখালাম ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করে। এখন কথা হচ্ছে, হ্যাঁ এটা কিন্তু পারফেক্ট ওয়েতে ব্যাকগ্রাউন্ড রিমুভ না, এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ওয়েতে ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব না। তার মানে কি আগে আমাকে সিলেক্ট করে নিতে হচ্ছে, সিলেক্ট করে কপি করে দিতে হচ্ছে না, আমরা এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব না। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে আমাদেরকে কি করতে হবে, কুইক সিলেকশন টুলটা ধরলাম, কুইক সিলেকশন টুলটা একটা ক্লিক, একটা যদি আমি লেয়ারটা ধরে যদি একটা ক্লিক করি, এই যে সিলেকশন হয়েছে। আচ্ছা এই যে এটা মনে করেন আমি সিলেকশন করলাম, সিলেকশন কোন সাইডে হয়েছে, কোন সাইডে সিলেকশনটা হয়েছে, বাইরে স্যার। রাইট সাইডে। বাইর সাইডে সিলেকশনটা হয়েছে। তার মানে আমাকে কি করে দিতে হবে, কি করে দিতে হবে, হ্যাঁ ইনভার্স করে দিতে হবে, ইনভার্স। তার মানে কি ভিতরের অংশটুকু ধরতে হবে। আচ্ছা তো দেখেন প্রথমবার কি করে নিয়েছিলাম, কপি করে নিয়েছিলাম, মানে কেটে নিয়ে আসছিলাম। কেটে নিয়ে কখনো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব না, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব হচ্ছে লেয়ার মাস্কিং করে। তো দেখেন এটা তো আমার নিউ লেয়ার আইকন, আমি যদি নিউ লেয়ারে ক্লিক করি দেখেন নতুন একটা লেয়ার এমনি ক্রিয়েট হয়েছে। আমি যদি 2টা লেয়ার ধরে 2-3টা লেয়ার ধরে পরের এই ফোল্ডারটাতে ক্লিক করে দেখেন 2-3টা লেয়ারকে সে কি করে দিছে, একটা গ্রুপের ভিতরে ঢুকাই দিছে, একটা গ্রুপ ফোল্ডারের ভিতরে ঢুকাই দিছে। আচ্ছা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসলাম। পরের লেয়ারটা হচ্ছে ইফেক্ট লেয়ার, এটা আমরা পরে দেখবো, অ্যাডজাস্টমেন্ট লেয়ার বলা হয় এটাকে। এই লেয়ারটা এটার কি কাজ, এগুলোর কি কাজ আমরা পরে দেখব, কিন্তু এইটার কাজ কি দেখেন, এটার কাজ হচ্ছে মাস্কিং করা। মাস্কিং বলতে আবার এখানে কি বোঝাচ্ছে আমি বুঝাই দিচ্ছি। তো সাপোজ সিলেকশনটা পারফেক্টলি করলাম, করার পর আমি যদি এই মাস্ক বাটনে ক্লিক করি দেখেন কি হয়। আচ্ছা তো এখন আপনি আমাকে বলেন এইটার যে কাজ হয়েছে আর এইটার যে কাজ হয়েছে, এই দুইটা কাজ কি একই রেজাল্ট দিছে না? জি স্যার, আমার আপাতত দুইটা কোনো পার্থক্য বোঝা যাচ্ছে না। বুঝি নাই, আবার বলেন। আপাতত দৃষ্টিতে কোনো পার্থক্য বোঝা যাচ্ছে না। হ্যাঁ আপাত দৃষ্টিতে কোনো পার্থক্য কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। বেসিক্যালি দুইটা সেম কাজই কিন্তু করছে, এটাও যে কাজ করছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে, এটাও সেম কাজই করছে, রেজাল্ট সেম। পার্থক্যটা হচ্ছে কোথায়, আপনি এটা যেটা করলেন কপি করে নিয়ে আসছেন, এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ওয়েতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। ডিস্ট্রাকটিভ ওয়েতে কেন, কারণ আপনি যদি চান কোনো কিছু বেশি রিমুভ করে ফেলছেন, আমি জাস্ট একটা সলিড কালার ব্যাকগ্রাউন্ড লেয়ার দিই, মানে একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার ক্রিয়েট করি। তো সাপোজ এটার ব্যাকগ্রাউন্ডের একটা লেয়ার দেবো, কি করতে হবে বলেন? আমরা ইলাস্ট্রেটরে কি করতাম, ইলাস্ট্রেটরে একটা শেপ টুল ধরে শেপ দিয়ে দিতাম, পরে শেপের কালারটা কি করে দিতাম, এখান থেকে চেঞ্জ করে দিতাম, বা এই লেয়ার প্যালেট থেকেও ডাবল ক্লিক করে আমরা কি করে দিতে পারি, চেঞ্জ করে দিতে পারি। তো দিয়ে আমি কিন্তু বুঝতে পারতেছি যে ও এটার পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় নাই, কারণ কি এই যে এই জায়গাটা বাকি আছে। তার মানে এই জায়গাটা রিমুভ করতে হলে আমাকে কি করতে হবে, এই জায়গাটা আবার লেসো টুল দিয়ে সিলেক্ট করলাম, মনে করেন লেসো টুল দিয়ে আমি এভাবে জায়গাটুকু সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে ইরেজার টুল দিয়ে এখানে ইরেজ করে দিচ্ছি। সরি ধরে নাই, এই যে এটা ধরে ইরেজার টুল দিয়ে ইরেজ করে, এই তো
এই যে অপাসিটি কম সেই জন্য আর কি বারবার ক্লিক করতে হয়েছে। অপাসিটি 100% থাকলে এক ক্লিকে হয়ে যাবে। আচ্ছা কন্ট্রোল টি, এই দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু এখানে হয়েছে, তার মানে এটাকে ডিস্ট্রাক্টিভ। এখন যদি চাই যেটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো এই লেয়ারটা থেকে, এটাকে চাইলে কিন্তু এখন আর ফিরিয়ে নিয়ে আসতে পারবো না, বিকজ যা ডিলিট হয়ে গেছে, যা ইরেজ করে ফেলছি তা কিন্তু ইরেজ হয়েই গেছে। হ্যাঁ, আমি যদি কন্ট্রোল জেড প্রেস করি এই লেয়ারে, তাহলে তো অবভিয়াসলি এটা ফিরে আসবে, কিন্তু ফাইলটা যদি আমি সেভ দিয়ে আপনাকে পাঠাই, শুধু এগুলো ডিলিট করে দিলাম, এগুলো সব ডিলিট করে দিলাম, শুধু এই লেয়ারটা যদি আমি আপনাকে পাঠাই, আপনি কি এই জায়গাটুকু ফিরে নিয়ে আসতে পারবেন? বা আপনি কি এই সবুজ জায়গাটুকু কি ফিরে নিয়ে আসতে পারবেন? এই যেখানে যে সবুজ ব্যাকগ্রাউন্ডটুকু আছে সেটা কি ফিরে নিয়ে আসতে পারবেন? এই লেয়ারটা যদি পাঠাই তাহলে কিন্তু পসিবল না। কিন্তু সেম কাজটাই যদি আমি এইভাবে না করে, কপি করে না করে, মানে ডিস্ট্রাকটিভ ওয়েতে ডিলিট না করে, আমি যদি মাস্কিং করে করি, মাস্কিংয়ের মানেই হচ্ছে আমি বাকি জায়গাটুকু কি করে দিচ্ছি, হাইড করে দিচ্ছি, যতটুকু জায়গা আবার রিভিল করা দরকার ততটুকু জায়গা আমি ভিজিবল রাখতেছি। সো এটার নামই হচ্ছে মাস্কিং। মাস্কিং আসলে কি করে, কোনো কিছু ডিলিট করে না। উপরেরটা যখন আমি কপি করছি বা ইরেজার টুল দিয়ে যখন ইরেজ করছি, তখন কি হয়ে গেছে, পুরো জিনিসটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এই দেখেন পুরো জিনিসটা কিন্তু ডিলিট হয়ে গেছে, তার মানে এটা ফিরিয়ে নিয়ে আসার কিন্তু কোনো আর চান্সেস নাই বা পসিবল হবে না ফিরিয়ে নিয়ে আসতে। কিন্তু আমি যদি মাস্কিং করে পাঠাই ক্লায়েন্টের কাছে, যে এই লেয়ারটা করে পাঠাই, এই যে এটা যেটা করলাম, মাস্কিংয়ে ক্লিক করছি, অটোমেটিকলি একটা মাস্ক ক্রিয়েট হয়ে গেছে। এই মাস্কিংয়ের আসলে কাজটা কি, জিনিসটাকে হাইড করা এবং রিভিল করা। কন্ট্রোল দিয়ে দিলাম, শিফট প্রেস করে যদি আমি এটাতে ক্লিক করে, দেখেন মাস্কিংটা অফ করে দিচ্ছি, মাস্কিংয়ের কাজটা আমি অফ করে দিলাম। অফ করে দিলেই সে কি করতেছে, ওই যে জায়গাটুকু ভিজিবল ছিল না সেই জায়গাটুকু এখন ভিজিবল দেখাচ্ছে। কিন্তু মাস্কিং যদি শিফট প্রেস করে আবার ক্লিক করি, দেখেন তার মানে কি, মাস্কিংয়ে যতটুকু ভিজিবল আছে ততটুকু জায়গা সে দেখাচ্ছে। মাস্কিংয়ে ভিজিবল বলতে আবার কি বোঝায়, দেখেন কিবোর্ডের অল্টার প্রেস করে যদি আমি মাস্কিংয়ে আবার একটা ক্লিক করি, এই জায়গাটুকু হচ্ছে আমি সিলেক্ট করে নিয়েছিলাম পেন টুল দিয়ে। তো এই জায়গাটুকু যেহেতু আমি পেন টুল দিয়ে সিলেক্ট করে নিয়েছিলাম, এই জায়গাটুকু সাদা হয়ে আছে, তার মানে এই জায়গাটুকু ভিজিবল হয়ে আছে। সাদা মানে কি, লাইট, সাদা মানে আলো, তার মানে আলোকিত হয়ে আছে, ভিজিবল হয়ে আছে। আর বাকি জায়গাটুকু ব্ল্যাক হয়ে আছে, ব্ল্যাক মানে কি, ডার্কনেস, অন্ধকার, তার মানে এই জায়গাটুকুতে কিছু নাই, কিছু দেখা যাচ্ছে না, তার মানে ব্ল্যাক হয়ে আছে। এখন সাপোজ আমি মনে করেন যে চাচ্ছি যে এই দেখেন হাতের পোর্শনটুকু পারফেক্টলি হয় না, এই যে হাতের পোর্শনটুকু, তার মানে নিচের ব্যাকগ্রাউন্ডে একটা লেয়ার দিছি, এই লেয়ারটাতে আমি বোঝার সুবিধাতে, মানে ব্যাকএন্ডের সবটুকু পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে কিনা সেটা বোঝার সুবিধার্থে আমি কি করছি, এখানে একটা ব্ল্যাক লেয়ার ক্রিয়েট করছি। এখন এই যে ব্ল্যাক লেয়ারটা আমি ক্রিয়েট করছি, এটার উদ্দেশ্যটাই হচ্ছে যে পুরো পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে কিনা। পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, বলেন তো, আপনারাই বলেন, পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে? না হয় না। পারফেক্টলি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় নাই। এই যে এই জায়গাটা ফাঁকা আছে, এই যে চুলের জায়গাটুকু ফাঁকা আছে, তো এটা পারফেক্টলি আসলে হয়নি। পারফেক্টলি হতে হলে কি করতে হবে, এই যে এই জায়গাটুকু হোয়াইট জায়গাটুকু ডিলিট করে দিতে হবে। আর ডিলিট কিভাবে করব, এই মাস্ক লেয়ারটা ধরে, মাস্কের কাজটা যেন কি, হোয়াইট রিভিল করে, হোয়াইট কোনো একটা জিনিসকে শো করে, ব্ল্যাক কোনো একটা জিনিসকে হাইড করে। তো মাস্কের কাজই হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সাথে। তো মাস্ক ধরে আমি যদি কোনো একটা অংশে ব্ল্যাক পেইন্ট করে দিই, সাপোজ মাস্ক ধরে আসি, ব্রাশ টুল ধরে আমি যদি কোনো একটা অংশ এরকম ব্ল্যাক পেইন্ট করে দিই, দেখেন এই জায়গাটুকু ইনভিজিবল হয়ে গেছে। এটা কিন্তু শেপ লেয়ার ছিল, শেপ লেয়ার থেকে আবার কি হইলো, আচ্ছা এই দেখেন এই জায়গাটুকু কি হয়ে গেছে, ইনভিজিবল হয়ে গেছে, মানে ট্রান্সপারেন্ট। পিছনের জায়গাগুলো আমি দেখতে পারতেছি, পিছনের ফুটাগুলো পর্যন্ত আমি দেখতে পারতেছি। আচ্ছা এখন কথা হচ্ছে, যদি আমি এটা আবার এটাকে রিভিল করতে চাই, যে না আসলে এটা তো হাইড করতে চাচ্ছিলাম না, এটা আবার রিভিল করতে চাই, তাহলে মাস্ক লেয়ার ধরে রিভিল করে কি, সাদা, হোয়াইট। তার মানে আমি যদি হোয়াইট পেইন্ট করে দিই, কিবোর্ডের এক্স ক্লিক করলে এই দুটো চেঞ্জ হয়, সোয়াপ করে আর কি। এক্স ক্লিক করার মানেই হচ্ছে সোয়াপ করা। আমি কিন্তু কিবোর্ডের এক্স ক্লিক করেও এখানে সাদা কালো সোয়াপ করে পেইন্ট করতে পারি। তার মানে কি, এক্সাম্পল স্বরূপ আমি যদি এখানে ক্লিক করলাম, আমি যদি চাচ্ছি যে এখানে ব্ল্যাক পেইন্ট করতে, এই লেয়ারটাতে
জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি নিয়ে আসছি আর কি। এখানে মনে করেন সাপোজ আমি চাচ্ছি ব্ল্যাক পেইন্ট করতে, ব্ল্যাক পেইন্ট করলাম, আবার আমি কিবোর্ডের এক্স ক্লিক করলাম, এই যে এখানে হোয়াইট হয়ে গেছে। এখন যদি আমি প্লেন করি যে হোয়াইট পেইন্ট করতে, আবার যদি মনে হয় যে না আমি হোয়াইট পেইন্ট করব না, আমি আবার কালো পেইন্ট করব, কিবোর্ডের এক্স ক্লিক করলাম কালো পেইন্ট করব, কিবোর্ডের এক্স ক্লিক করলাম হোয়াইট পেইন্ট করব, কিবোর্ডের এক্স ক্লিক করলাম ব্ল্যাক পেইন্ট করব। সো আমি কি করতে পারতেছি, এক্স ক্লিক করার মাধ্যমে দুইটাকে টগল করতে পারতেছি, মানে চেঞ্জ করতে পারতেছি, সোয়াপ করতে পারতেছি, হোয়াইট কালো হোয়াইট কালো। আর হোয়াইট কালোই যে সোয়াপ হবে তা কিন্তু না, এখানে যাই কালার থাকুক না কেন সেটাই সোয়াপ হবে। সাপোজ আমি এখানে রেড করে দিলাম, আবার নিচের প্যালেটটাতে আমি ব্লু করে দিলাম, তার মানে এখন আমি এটা রেড কালার এক্স ব্লু কালার, রেড কালার এক্স ব্লু কালার, তার মানে এভাবে কিন্তু আমি কি করতে পারতেছি, কালার সোয়াপ করে করে এক্স ক্লিক করে সোয়াপ করে করে আমি কিন্তু আমার ডিফারেন্ট ডিফারেন্ট কালার আমি এখানে পেইন্ট করতে পারছি। কিন্তু হ্যাঁ, এটা মাস্কের ক্ষেত্রে অনেক উপযোগী। মাস্কের ক্ষেত্রে উপযোগী কেন, ব্রাশটাকে একটু ছোট করে নিলাম, ছোট না করে নিয়ে এখন দেখেন মাস্ক লেয়ারটা ধরতে হবে। এখানে কিন্তু দুইটা অবজেক্ট আছে, একটা হচ্ছে ইমেজ লেয়ার আর একটা হচ্ছে আমার মাস্ক লেয়ার। তো এই মাস্ক লেয়ারটা ধরে আমি যদি এখন অল্টার প্রেস করে এখানে রিভিল করতে চাই, তাহলে আমাকে কি পেইন্ট করতে হবে, কি পেইন্ট করলে এই জায়গাটুকু রিভিল হবে? এখানে তো কালো হয়ে আছে, হোয়াইট হোয়াইট পেইন্ট করে দিতে হবে। এক্স ক্লিক করলাম, এখন যদি আমি হোয়াইট পেইন্ট করে দেই, দেখেন এই দেখেন হোয়াইট পেইন্ট করে দিলেই আমার কি রিভিল হচ্ছে, এই যে ইমেজটা রিভিল হচ্ছে। তার মানে মাস্ক কিন্তু নিচের লেয়ারটার সাথে না, মাস্ক হচ্ছে এই ইমেজ লেয়ারটার সাথে। আমি যদি এটা হোয়াইট এখন কিন্তু আমি হোয়াইট পেইন্ট করতেছি, দেখেন হোয়াইট পেইন্ট করতেছি, হোয়াইট পেইন্ট করতেছি, এই যে আমি হোয়াইট পেইন্ট করে দিছি, আবার ওই জিনিসটা কি হয়েছে, ফিরে আসছে। হোয়াইট যে শুধু এতটুকু ফিরে আনবে তা না, হোয়াইট যদি আমি এই সাইডে পেইন্ট করি, দেখেন যে জায়গাটুকু তো পেইন্ট করতেছি সেই জায়গাটুকুর ইমেজগুলো কিন্তু কি হচ্ছে, সে ফিরায় নিয়ে আসতে পারতেছে। তার মানে কি, আমি যদি ব্ল্যাক পেইন্ট করি তার মানে হাইড হবে, হোয়াইট পেইন্ট করলে আমার ইমেজটা রিভিল হবে। তারপর যদি ব্রাশ টুলটা বড় করে হার্ডনেস বাড়াই দিয়ে পুরো এটা পেইন্ট করে দেই, এই দেখেন পুরো জিনিসটাই কি হয়ে গেল, রিভিল হয়ে গেল। তো মাস্কের কাজই হচ্ছে এক্স ক্লিক করলাম, হাইড করা এবং রিভিল করা নন ডিস্ট্রাকটিভ ওয়েতে। দ্যাট মিনস আমরা চাইলেই জিনিসটা আবার ফিরে নিয়ে আসতে পারি, আমরা চাইলেই আবার জিনিসটাকে হাইড করে দিতে পারি। তার মানে এইটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ওয়ে অফ এডিটিং, উপরের লেয়ারটা। তার মানে এটা চাইলে এখন আর ফিরে নিয়ে আসতে পারবো না, তার মানে এটা কেটেই ফেলছি। আর যদি আমি এটা না করে এইভাবে মাস্কিং করে করে কাজগুলো করি, মাস্কিং করে করে ব্যাকগ্রাউন্ড রিমুভগুলো করি, তাহলে এটা নন ডিস্ট্রাকটিভ ওয়েতে এডিটিং করা হবে। কারণ আমি চাইলেই সাপোজ মনে করেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে করতে এই যে এই জায়গাটা বেশি হয়ে আসছে, এই জায়গাটা বেশি হয়ে গেছে। তো আমি যদি চাই যে ওইখানে, এটা আমরা দেখাচ্ছি সলিড কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এগুলো হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো আমি এখান থেকে একটা সলিড কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করছি। সলিড কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার মোস্ট অফ দ্য টাইম দেখবেন যে ইউজ করতে হচ্ছে, এটার কাজই হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা বা কালার দেওয়া। এই দেখেন আমি চাইলে এই যে শেপের মতো আর কি এখানকার কালারটা চেঞ্জ করতে পারবো। তো একই জিনিস আসলে ফটোশপে একই জিনিস প্রায় 3-4 ভাবে 5 ভাবে বলা চলে করা যায়। এক এক ডিজাইনার আসলে এক এক টেকনিক ফলো করে কাজগুলো করে, বাট এরকম না যে অমুক ডিজাইনার অমুক ভাবে করছে বলে ওই ডিজাইনারই রাইট, আমি যদি এইভাবে করি এই টেকনিক রাইট না, এরকম কিছু না। তবে আমরা চেষ্টা করব নন ডিস্ট্রাকটিভ ওয়েতে আমাদের ফটোশপের যত কাজ আছে সেই কাজগুলো করা। নন ডিস্ট্রাকটিভ ওয়ে কোনটা, যেন আমি ফুল এডিটিং কেপেবিলিটিটা পাই, এডিট করার পরেও যেন আমি যদি কোনো কিছু কাস্টমাইজ করতে হয়, কোনো কিছু মডিফাই করতে হয়, সেটা যেন আমি করতে পাই, সেটাকেই বলা হচ্ছে নন ডিস্ট্রাকটিভ ওয়ে অফ এডিটিং। এই এক্সাম্পলটা দিয়ে একটু পারফেক্টলি বোঝানো গেছে মনে হয়, বুঝতে পারছেন জিনিসটা? তো আমি মাস্কিং করে করে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করব। আমার যদি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, ব্রাশটাকে ছোট করে নিলাম, ব্রাশটাকে ছোট করে নিয়ে যে এখানে আমরা কি করে দিচ্ছি, ব্ল্যাক পেইন্ট করে দিচ্ছি। ব্ল্যাক পেইন্ট করার মাধ্যমে কি হয়ে যাচ্ছে, ওই জিনিসটা হাইড হয়ে যাচ্ছে এবং পারফেক্টলি আমি কি করতে পারতেছি, আমার জিনিসটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ বলেন যে কোনো কিছু বলেন, পারফেক্টলি
করে ফেলতে পারতেছি। এই তো পারফেক্ট। এই তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। সিমিলার ভাবে আমি যদি চাই যে এগুলার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে, হার্ডনেস দিলাম একটু কমে, এই দেখেন চুলেরও আমি কি করে ফেলতে পারতেছি। চুলের যে সাদা অংশটুকু আমি চাইলে এই যে সাদা অংশটুকু আমি এখান থেকে রিমুভ করে দিতে, যদি আসলে অতটা পারফেক্ট হয় নাই, বাট যতটুকু পসিবল আর কি। এই তো খেয়ে ফেলছি। কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড। তো এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার টেকনিক আবার আলাদা, সেটা আমরা নেক্সট ডেটে দেখাবো, সমস্যা নেই। কিন্তু এখন কথা হচ্ছে আমরা কি যে কোনো একটা অবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসতে পারবো না। এটা দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভটা দেখালাম কেন, কারণ আমি যদি মানুষের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসতে পারি তাহলে আমরা যে কোনো অবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। এরা যেরকম ফার্নিচার, গাড়ি, স্নো, তারপরে গয়না বা আরো অনেক কিছুর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছে, আমরা কি করতে পারবো যে কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড এইভাবে মাস্কিং করে করে রিমুভ করে ফেলতে পারবো। সিমিলার ভাবে আমরা যদি একটু দেখি যে ফার্নিচার, ফার্নিচার দিয়ে আমি যদি সার্চ দিই ফার্নিচার এইচডি ইমেজেস, ফার্নিচার সমস্যা নেই। দেখেন ফার্নিচার এইচডি ইমেজেস, আচ্ছা এমন একটা জিনিস নিতে হবে যেটা একটু কমপ্লেক্স, যেটা দিয়ে আপনাদের জিনিসটা আরো পারফেক্টলি বোঝানো যাবে। সাপোজ এগুলো তো অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করাই আছে। আচ্ছা এটা নিয়ে মনে হচ্ছে দেখানো যাবে। সাপোজ আচ্ছা এই যে দেখেন এরা ফার্নিচার সেল করতেছে, কেউ না কেউ কিন্তু এটার ছবি তুলে সেই ছবিগুলো কি করছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিছে। তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড তো আসলে হোয়াইট, ওইটার আর তো কোনো কিছু রিমুভ করার দরকার নাই। কিন্তু যদি হোয়াইট না হয়ে কমপ্লেক্স কিছু হতো তখন হয়তো বা ওইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে একটু সমস্যা হতো। সিমিলার ভাবে দেখেন এই যে এখানে সাপোজ এই চেয়ারটার আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এটাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে বসাতে যাচ্ছেন, তখন আপনাকে কি করতে হবে? স্যার আমি সাইকেল ক্লিক করছিলাম পেন্টুল দিয়ে। সাইকেল, হ্যাঁ ভালো একটা আইডিয়া পাইছি। আচ্ছা স্যার, এটাতে কোনো ইমেজ ট্রেস অপশন নাই? ইমেজ ট্রেস না 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 হ্যাঁ 2020 তে কুইক সিলেকশন একটা অপশন আছে, বাট এটাতে ইমেজ ট্রেস এরকম কোনো অপশন নাই। আচ্ছা সাপোজ এই সাইকেলটাই আমরা নিলাম, দেখেন এই সাইকেলটার আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে অনেক সময় লাগবে। স্যার অনেক পেন্টুল দিয়ে কারণ করতে গেলে তো আরো অবস্থা খারাপ হবে। হ্যাঁ অনেক সময় লাগবে আর কি। তো আমি এগুলো শর্টকাট টেকনিক আপনাদেরকে পরে দেখাই দেবো। আপাতত আপনাদেরকে আমি চেয়ার দিয়েই দেখাই। ফার্নিচার চেয়ার, এই যে এটাই দেখাচ্ছি। কোনটা ছবি নেওয়া যায়?
আচ্ছা, এই যে এটা দেখেন, এটা একটা ভালো এক্সাম্পল আপনাদেরকে দেওয়া যাবে। এটা আমরা কি করি, ও ভিউ ইমেজ দেই, ভিউ ইমেজ দিয়ে সেভ ইমেজ দেই। এটা দিয়ে সাইকেলের করতে অনেক সময় লাগবে। শর্টকাট টেকনিক দেখা দেবো না সাইকেলের কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছেন, বাট আগে ফার্স্ট এই জিনিসগুলো শেখেন আর কি। সিম্পল জিনিসগুলো শেখেন আগে, তারপরে আমরা কমপ্লেক্স জিনিস নিয়ে কাজ করবো। একবারে যদি ফার্স্টে কমপ্লেক্স দেখা দেই তাহলে মানে পরে দেখবেন নিজেই প্রবলেম ফেস করতেছে। যেমন এটারও আমরা নিতে পারি, এটাও নিতে পারি। ভিউ ইমেজ এটাও নিতে পারি। আচ্ছা দেখি এইটা একটা, আরেকটা কই গেল, এইটা একটা। তো এটাকে টান দিয়ে আমরা কি করবো, ফটোশপে নিয়ে আসবো। ফটোশপে নিয়ে এসে আমরা নতুন আরেকটা ডকুমেন্টে ওপেন করলাম। সিমিলার ভাবে আবারও এটার সাইজ রিসাইজ দেখে নিতে হবে ঠিক আছে কিনা। এটা 300 দিয়ে দিলাম, মোটামুটি রেজুলেশন বেড়ে গেছে। ওকে দিলাম, ডান। ওকে, এখন এটার একটা কপি করে নেব, কন্ট্রোল জেড। কপি না করে নিয়ে এখন এইটাকে আমরা কি করব, মেক পেন টুল দিয়ে ট্রেসিং করে। এখন কুইক সিলেকশন টুল দিয়ে যদি আমি ট্রেসিং করতে চাই, দেখি কিরকম হয়। এই দেখেন, অনেকটাই কিন্তু পারফেক্টলি করে ফেলতে পারতেছি। আমি কিন্তু ব্রাশ টুল ছোট বড় করে করে মাঝে মাঝে ব্রাশ টুল ছোট বড় করে করে নিয়ে কাজ করতে হবে। আমি কিন্তু বাইরটা সিলেক্ট করতেছি, নট ভিতরটা। সো পরে কিন্তু আবার আমাকে রিভার্স করে দিতে হবে। এই তো, আচ্ছা, মোটামুটি পারফেক্টলি করে ফেলছি। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রাইট ক্লিক করে সিলেক্ট ইনভার্স। তারপরে এখন চেয়ারের অংশটুকু ধরছে। আচ্ছা দেখেন, এটা কিন্তু পারফেক্ট হয় নাই। দেখেন এই যে দেখেন, পারফেক্ট কিন্তু হয় নাই। পেন টুল দিয়ে যদি করতাম তাহলে পারফেক্ট হতো, তাহলে কোনো সমস্যাই ছিল না। এমন কথা হচ্ছে যে চেয়ারের তো আমি বাইরের পোর্শনটুকু সিলেক্ট করছি, এই ভিতরের পোর্শনটুকু আমাকে কি করতে হবে, সিলেক্ট করে নিতে হবে। তার মানে কি, এই জায়গাটুকুকে আমাকে অল্টার প্রেস করে এখানে, এই যে অল্টার প্রেস করে ধরে এই ফাঁকা জায়গাগুলো কি করে দিলাম, সিলেক্ট করে দিলাম। এটার ভিতরে আবার এই, আচ্ছা এখন কথা হচ্ছে যে এইটাও কিন্তু পারফেক্ট সিলেকশন হয় নাই। তারপর আমি কি করি, মাস্কের উপরে ক্লিক করি। দেখেন আল্লাহ, এই চেয়ারই গেছে গাইটা। কন্ট্রোল জেড, তার মানে আমাকে এটা সিলেক্ট করতে হবে, এটাও সিলেক্ট করতে হবে। কন্ট্রোল জেড দিছি। আচ্ছা, এবার আমরা কি করবো, অল্টার প্রেস করে এই অংশটুকু সিলেক্ট করে নেব। এই তো পারফেক্ট। ওকে, যতটুকু না হলেই নয়, পারফেক্ট হলো মোটামুটি। এখন যে আমি দেখেন এই অংশগুলো কিন্তু সে খেয়ে ফেলছে, তার মানে পারফেক্টলি কিন্তু হয় নাই। কোনো একটা ইমেজকে যদি এরকম পারফেক্টলি করতে হয় তাহলে আপনাকে কি করতে হবে, পেন টুল দিয়েই করতে হবে। তার মানে এটা করলাম কুইক সিলেকশন টুল দিয়ে বা সিলেকশন টুল দিয়ে, তার মানে এটা কিন্তু খেয়ে গেছে। হ্যাঁ, এখন যদি আমি মাস্কে ধরে ব্রাশ টুল দিয়ে আমি যদি চাই রিভিল করতে, এক্স ক্লিক করে আমি রিভিল করতে পারবো, কিন্তু এটা অনেক হ্যাসল, মানে অনেক সময়ের ব্যাপার। এখানে দেখা যাচ্ছে অনেক কমপ্লেক্স কাজ হয়ে যাবে। তো এত সময় কিন্তু আমাদের নাই। তো আমরা কেন না প্রথম থেকেই মনে করেন এটাকে পারফেক্টলি সিলেক্ট করে নিই। তো আমরা যদি করতেই হয়, আমরা কি করব, পারফেক্টলি যদি করতে হয় আর কি, আমরা এখান থেকে পেন টুল দিয়ে সাপোজ এখান থেকে ক্লিক করলাম, পেন টুল দিয়ে পুরো জিনিসটাকে আমরা ট্রেস করে নিয়ে আসবো। অল্টার প্রেস করলাম, অল্টার প্রেস করে এখান থেকে টান দিয়ে দিলাম এই পজিশনে, এখানে চলে আসছে। এইখান থেকে এই পজিশন, এখান থেকে এগুলোতে স্ট্রেট ফরওয়ার্ড। তো আমাকে কি করতে হচ্ছে না, কার্ভ ক্রিয়েট করতে হচ্ছে না, তাই আমি ম্যানুয়ালি কি করতেছি, একটা করে ক্লিক করে জাস্ট টান দিচ্ছি, আর অটোমেটিকলি আমার এই সিলেকশনগুলো হয়ে যাচ্ছে। সো এটা করতে কিন্তু আবার তেমন কোনো কষ্ট ফেস করতে হচ্ছে না। ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এইটা ক্লিক করলাম, এখান থেকে এরকম একটা ক্লিক করলাম, এখান থেকে এরকম। যদি কিছু কাটতে হয় পরে আমরা এটা কেটে নিতে পারবো, সমস্যা নেই।
এই হচ্ছে কাহিনী, যেখানে যেখানে কার্ভ দরকার সেখানে আমরা কার্ভ করে নেব। কিন্তু এটা দেখাচ্ছি কেন, আগের বার মাঝখান থেকে কোনো কিছু তেমন রিমুভ করতে হয় নাই, বাট এবার কিন্তু আমাদেরকে মাঝখান থেকেও কিছু পোর্শন কেটে 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 নিয়ে আসতে হবে। তো দেখেন এই তো পারফেক্ট, এই পজিশনে নিয়ে আসতে হবে। পারফেক্ট, এই তো। ওকে, ডান। কিন্তু কথা হচ্ছে এর মাঝখানেও কিন্তু কিছু অংশ আছে, তার মানে আমাকে এগুলোও ক্রিয়েট করে ফেলতে হবে। আমি পেন টুল দিয়ে কিন্তু বাইরের পোর্শনটুকু সিলেক্ট করে ফেলছি, এখন ভিতরের পোর্শনটুকু সিলেক্ট করে নিচ্ছি। তো কেন আমরা আসলে পেন টুল দিয়ে করবো সেটা আমি দেখাচ্ছি আর কি। যে মোস্ট অফ দ্য টাইম যদি কোনো পারফেক্ট সিলেকশন চান, অলওয়েজ নাম্বার 1 টুল হচ্ছে আমার পেন টুল। পেন টুলের উপরে কোনো পেন টুলের থেকে পারফেক্ট সিলেকশন টুল আর নাই। ওকে, পারফেক্ট। সিমিলার ভাবে আমরা কি করি, এখানে ক্লিক করে একটা, এখানে ক্লিক করি একটা, এই তো। সিমিলার ভাবে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। ডান। এই যে সিলেকশনগুলো করলাম, এখন আমরা রাইট ক্লিক করে মেক সিলেকশনে দিয়ে দেবো। মেক সিলেকশন, ওকে দিলাম। দেখেন একটা সিলেকশন হয়েছে, জাস্ট শুধু এই পোর্শনটুকু সিলেকশন হয়েছে। তার মানে আমাকে কি করতে হবে, সবগুলো ধরে ধরে মেক সিলেকশন, কন্ট্রোল ধরছি কিন্তু, কন্ট্রোল ধরে কন্ট্রোল শিফট অল্টার ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, মানে কন্ট্রোল আর শিফট ধরে সবগুলোকে ধরছি, রাইট ক্লিক করে এবার মেক সিলেকশন দিয়ে দিলাম। এই তো কন্ট্রোল শিফট ধরে কিন্তু প্রত্যেকটা সিলেকশন ধরছি, আলাদা আলাদাভাবে সবগুলোই সিলেকশন ছিল, কিন্তু আলাদা আলাদাভাবে শিফট এবং কন্ট্রোল ধরে সিলেকশন ধরলাম। এবার যে মাঝ বাটনে ক্লিক করি, একদম পারফেক্টলি আমার কি হয়ে গেছে, চেয়ারটাকে ক্লিপিং মাস্ক করে নিয়ে আসতে পারছি। এখন যদি আমি এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ধরে এখানে একটা সলিড কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করে দিই, সলিড কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার জাস্ট কালার চেঞ্জ করে, দেখেন একদম স্মুথ হয়ে গেছে। কিন্তু এইটার আগে যেটা করছিলাম, এই দেন কেটে কেটে গেছে। কুইক সিলেকশন বা ম্যাজিক ওয়ান টুল দিয়ে করলে এই অবস্থা হবে, আর যদি আমি পেন টুল দিয়ে করি তাহলে আমার এই যে স্মুথনেস একদম পারফেক্ট অন দ্য পয়েন্টে থাকবে, অন দ্য পয়েন্টে থাকবে। হ্যাঁ, তারপরও আপনাকে কি করতে হবে, একটু রিফাইন এজ করে নিতে হবে। এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে লাস্ট অ্যান্ড দ্য ফিনিশিং ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ হচ্ছে এই মাস্কটা ধরবেন, মাস্কটা ধরার পর এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে এই দেখবেন সিলেক্ট অ্যান্ড মাস্ক এইটার একটা অপশন আসবে। সিলেক্ট অ্যান্ড মাস্কে যাবেন, সিলেক্ট অ্যান্ড মাস্কে যেয়ে একটু ফেদার বাড়ায় দিবেন, একটু স্মুথনেস বাড়ায় দিবেন, একটু ফেদার বাড়ায় দিবেন। এই স্মুথনেস ফেদারটা হচ্ছে কি এই সাইডের মানে কর্নারের অপশনগুলো। তো এটা বাড়ানোর উদ্দেশ্যই হচ্ছে
পরবর্তীতে যখন এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজটা কোনো একটা অন্য আরেকটা ইমেজের সামনে আমি বসাবো বা অন্য একটা ইমেজের সাথে নিয়ে যেয়ে বসাবো, যেন কেউ বুঝতে না পারে যে আসলে এটা কোথাও থেকে কেটে নিয়ে আসছে। তো এই স্মুথনেস, ফেদার অ্যান্ড কার্ভ দেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে এটা, এই এই যে এখানে ব্লারিনেসটা ক্রিয়েট করা। আগেরবার যেটা ছিল এটার খুব রাফ ছিল, কিন্তু এখন দেখেন একটু ব্লার হয়ে গেছে। তার মানে যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে বসালে এটা স্মুথলি বসে যাবে। আমি যদি এই জিনিসটাকে আরও পারফেক্টলি বোঝাতে চাই, দেখেন এটা আমরা কেটে নিয়ে আসছি, কেটে নিয়ে আসার পর এই যে মাস্ক, আপনি দেখেন এটা খুব রাফ মনে হচ্ছে, দেখেন এই যে রাফ, যদিও পেন টুল দিয়ে করছি, পেন টুল দিয়ে করাতে অনেকটাই পারফেক্ট হয়েছে, বাট তারপরে এই জিনিসগুলোকে, এই জায়গাগুলোকে কি করে দেবে, একটু সফট করে দিতে হবে। সফট না করে দিলে অন্য জায়গায় যখন নিয়ে বসাবো তখন একটু মনে হবে যে কেটে নিয়ে আসা বসানো, কেটে নিয়ে আসা বসানো, এরকম মনে হবে। তো কিভাবে করবেন, ডাবল ক্লিক করবেন মাস্কের উপরে, সিলেক্ট অ্যান্ড মাস্কে যাবেন, যাওয়ার পর সেম ভাবে ওখানে যেটা করলাম স্মুথনেস বাড়ায় দেবো, তারপর একটু ফেদার বাড়ায় দেবো, বেশি না, বেশি দিলে এই যে এরকম হয়ে যাবে, বেশি না, একটু ফেদার বাড়ায় দিলাম, একটু দেখেন এই যে চুলের জায়গাটুকু একটু স্মুথনেস বাড়ায় দিলাম, স্মুথনেস একটু হালকা বেশি থাকুক, বেশি না, এরকম এরকম থাকুক। কন্ট্রাস্ট একটু বাড়ায় দিলাম, দেখেন কন্ট্রাস্ট বাড়ায় দেওয়ার ফলে দেখেন কি হয়ে যাচ্ছে, দেখছেন? আসলে বুঝতে পারতেছেন কি হচ্ছে নাকি? এই যে সাইড দিয়ে ফেদারটা ইনক্রিজ হচ্ছে। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর অলওয়েজ কিন্তু আমাদেরকে এই কাজটা করতেই হবে। যদি না করি তাহলে কিন্তু মনে হবে যে এটা আসলেই কোথাও থেকে কেটে নিয়ে আসছে। তো যদি আমি এটাকে স্মুথ করে দিতে চাই, যে ফোনে চার্জ নেই। ওকে ওকে আমি ছেড়ে দিচ্ছি। তো আমি এখানে কি করে দিচ্ছি, সিলেক্ট ইন মাস্কটা স্মুথ করে দিচ্ছি, এবং এটার সাথে এইটা, এটার কিন্তু কোনো নির্দিষ্ট ভ্যালু নাই। সো আপনাকে দেখতে হবে, আপনাকে দেখে বুঝতে হবে যে আসলে কতটুকুতে পারফেক্ট হয়। এই দেখেন আমার কাছে এমন হচ্ছে এটা পারফেক্ট। এখন বোঝার কিন্তু উপায় নাই যে আসলে এটা কোথা থেকে কেটে নিয়ে আসছে। যখন আমি এটাকে অন্য কোনো জায়গায় বসাবো একদম পারফেক্টলি জিনিসটা বসে যাবে। এই তো ওকে দিয়ে দেবেন, ডান। আগের থেকে অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেছে চুলের জায়গাটুকু বা এই সাইডের জায়গাটুকু, কি বলেন? এখন এটাকে আমি যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ডাবল ক্লিক করলাম, এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, যে কোনো জায়গায় নিয়ে যে বসা দিতে পারবো। পিএনজি যদি করতে চাই কন্ট্রোল অল্টার শিফট এস পিএনজি করে দেবো, এখান থেকে পিএনজি 24। এখন যদি ওকে দিয়ে দিই, ডেস্কটপ চুজ করলাম, ডেস্কটপ চুজ করে আমরা এখানে ডেস্কটপ সিলেক্ট করে দেব। তো এইভাবে কোনো একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে, কোনো একটা অবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে আপনি কি করবেন, সিলেক্টিভ মাস্ক করে দিবেন, স্মুথনেস বাড়ায় দিবেন, কন্ট্রাস্ট বাড়ায় দিবেন, জাস্ট কার্ভটা যেন পারফেক্টলি স্মুথ হয়ে যায়। আচ্ছা, এই সিলেকশন নিয়ে বা পেন টুল নিয়ে বা মাস্কিং নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে কিনা বলতে পারেন? ছেড়ে দিচ্ছি, বুঝছি আমি আপনারা বিরক্ত হয়ে গেছেন, অনেকক্ষণ ধরে আপনাদেরকে হ্যাবলা বাড়তেছি। হ্যাঁ, আমি স্ক্রিনশট নিলাম, দেখি কে কে আছেন। ওকে, মোটামুটি সবাই আছেন। তো বলেন এই ব্যাকগ্রাউন্ড রিমুভ বা এই যে আজকে দুটা জিনিস দেখালাম, যে একটা ছবি থেকে একটা মানুষকে কেটে নিয়ে আসা, এর ভিতরে কি কারো কোনো প্রবলেম আছে কিনা? হ্যাঁ, এটা কি জাম্বিটো? এটা সুন্দর হয়েছে, আইকনটা কে করছে? সাইম ভাই নাকি? সুন্দর হয়েছে কিন্তু এটা। জি না, আমি না ভাইয়া, শিবু রয় ভাই। জি। হ্যাঁ, আইকনটা সুন্দর হয়েছে। এই তো এখন অনেকটা। আচ্ছা, ওই যে নিচের যে টেক্সটটা আছে, টেক্সটটা অ্যালাইন করে দিয়েন স্যার হ্যালো, টেক্সটটা। স্যার আমি আক্তারুল ইসলাম বলছিলাম। আমার একটা আছে, তার জায়গায় আমি ক্লাস করতেছি, তো এত করবো, আমি লিভ করবো আর কি। আচ্ছা, ঠিক আছে ভাই, ওকে, থ্যাংক ইউ স্যার। এবার কোন ভালো হচ্ছে? স্যার হ্যাঁ শিবু রয় ভাই, আপনার ডিজাইনটা সুন্দর হয়েছে। জি, নিচের টেক্সটটা যেন কি করে দিতে বললেন?
নিচের টেক্সটটা একটু অ্যালাইন ঠিক করে দিবেন, মানে একদম জাম্বিডো যে কথাটার সাথে আপনার নিচের যে সাবলাইন ট্যাগলাইনটা আছে ট্যাগলাইনটা মিসম্যাচ করে দেবেন, মিলায় দিবেন, বুঝতে পারছেন? মানে ওই যে ভার্টিক্যাল অ্যালাইন আছে না, ভার্টিক্যাল অ্যালাইন করে দেবেন। আচ্ছা ঠিক আছে, ওইটা আমরা পরে দেখবো, ওটা আপনি সাবমিট করেন। আমার ফটোশপ যেটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং মাস্কিংটা দেখালাম, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে কিনা বলতে পারেন, কারণ আমি আসলে ওই যে প্রথমে শুরু থেকে তো আসলে ভেজালটা হয়েছিল আপডেট ভার্সন, সেজন্য আমি একটু সময় নিলাম যেন আপনারা এই মাস্কিং জিনিসটা বোঝেন। আজকে জাস্ট সিলেকশনটা বোঝানোর কথা, আজকে আমি সিলেকশন এবং কি মাস্কিং এই জিনিসটা জাস্ট বুঝাই দিচ্ছি। যতগুলো সিলেকশন টুল আছে এবং সিলেকশন টুলগুলোকে ইউজ করে কিভাবে মাস্কিং করা যায় বা কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, এতটুকু জাস্ট আমি আপনাদেরকে বুঝালাম। এই জিনিসের ভিতরে যদি কারো কোনো কনফিউশন থাকে সেটা আমাকে বলতে পারেন, আমি এই জিনিসটা সলভ করে দিতে পারি। হ্যাঁ, বাসায় আজকে আপনাদের কাজ এরকম কিছু ছবি নেবেন, এরকম কিছু প্রোডাক্টের ছবি নেবেন, প্রোডাক্টের ছবি। এখন আপনারা যদি কনফিউজ জানেন কি ধরনের প্রোডাক্টের ছবি নেবেন, গুগলে যে ফাইবারে যাবেন, ফাইবারে যে দেখবেন ওরা কি ধরনের ছবি নিয়ে কাজ করে। এই যে ছবি, এই ধরনের প্রোডাক্টের ছবি নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, পরবর্তীতে যেন ওই ব্যাকগ্রাউন্ড রিমুভের ওই ছবিগুলোকে ইউজ করে আমরা একটা গিগ বানাতে পারি। ঠিক আছে, নেক্সট ক্লাসে আরো আর কি ব্যাকগ্রাউন্ড রিমুভের বিস্তারিত আলোচনা করা হবে এবং শ্যাডো নিয়ে আলোচনা করা হবে, কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা শ্যাডো ক্রিয়েট করতে হয়। কারণ আমি জাস্ট বেসিক জিনিস নিয়ে আলোচনা করলাম। প্রথম ফটোশপের যে ক্লাসটা আমি নিয়েছিলাম, মানে 19 নাম্বার ক্লাস, 19 নাম্বার ক্লাসে যে জিনিসটা বোঝানো হয়েছিল সেটা হচ্ছে ব্রাশ। আজকে আপনাদের যে জিনিসটা বোঝানো হলো যে ব্রাশ টুল কিভাবে ইউটিলাইজ করে নতুন নতুন একটা ব্যাকগ্রাউন্ড করা যায় বা ডিজাইন করা যায়, পাশাপাশি আজকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভটা পারফেক্টলি বোঝানোর চেষ্টা করলাম যে কোনো একটা জিনিসের ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করা যায় কয়েকভাবে করা যায়, বাট আমরা অলওয়েজ কি করব, মাস্কিং করে করে কাজগুলো করব, যেন কোনো একটা অংশ যদি বেশি রিমুভ হয়ে গেলে সেটাকে আবার পরে ব্রাশ টুল দিয়ে আমরা কি করতে পারি, এই যে এভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারি। এবার বুঝতে পারছেন? জি স্যার। এটাতে কারো কি কোনো কনফিউশন আছে কিনা বলতে পারেন? এই কাজটা কিন্তু ভিডিওটা তাড়াতাড়ি দিয়ে তাহলে সবকিছু হয়ে যাবে। হ্যাঁ, ফাইবারে কিন্তু এই কাজগুলোই করতেছে মানুষ। এই ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ নেক্সট ক্লাসে আরো পারফেক্টলি দেখানো হবে, সমস্যা নাই। বাসায় কি করবেন, একটু প্র্যাকটিস করেন, বাসায় দু একটা ছবি নিয়ে প্র্যাকটিস করেন, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। যদি কারো কোনো প্রবলেম হয় নেক্সট ডেতে আমি আবারও সলভ করে দেব। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিচ্ছি, বিকজ অনেকে মনে হয় বিরক্ত হয়ে গেছে। না ভাইয়া, আজকে ড্রাইভে গেলাম, ড্রাইভে যাওয়ার পর আমরা ওই যে ড্রাইভে থেকে ফেব্রুয়ারির লোগোটা সুন্দর হয়েছে, একটু জাস্ট আইকনিক ভিউটা নিয়ে আসতে। আচ্ছা 27 তারিখ আজকে GD1 ওকে। লনিয়া আপু প্রেজেন্ট স্যার। তারপরের জন সুলতানা রাজি আপু আছে, তারপরের জন আবু সালে এমনি মহিউদ্দিন আসছিল তো আয়শা চলে গেছে, তারপরের জন আল মেহেদি ভাই নাই, আল মেহেদি ভাই চলে গেছে। তারপরের জন রাকিবুল ইসলাম ভাই নাই। তারপরের জন সোহানুর রহমান আসি স্যার। তারপরের জন সাজন ভাই নাই, সাজন ভাই চলে গেছে। তারপরের জন আছে, মাইক অফ করে রাখুন। জি ভাই, সাবর রহমান আছি। আচ্ছা জি সাহেব আছি ভাইয়া। তারপরের জন সায়েম ভাই আছে, আলামিন ভাই চলে গেছে। তারপরের জন আবু জি স্যার কাইম, প্রেজেন্ট। তারপরের জন হাবিব রবি, আচ্ছা স্যার। তারপরের জন শরীফ খান ভাই নাই। তারপরের জন জি স্যার আছি। হাবিবুর রহমান এসে চলে গেছে। তারপরের জন আক্তারুল ইসলাম ভাই তো আসছিল, বলে গেল।
ইসমাইল হোসেন। স্যার ইসমাইল দিয়ে দিতে বলছে। আচ্ছা ইসমাইল হোসেন আছে। জি স্যার প্রেজেন্ট আছে। তারপরে স্যার তো আছি। জুলফিকার আলী ভাই, শেবু রয় ভাই আছে, মনির ভাই আসছিল, বিপ্লব রয় ভাই আছেন? বিপ্লব রয় ভাই নেই। আচ্ছা ঠিক আছে, মোটামুটি আমরা সবাই আছি। আজকের ক্লাসটা একটু প্রবলেমেটিক হয়ে গেছে, সমস্যা নেই, নেক্সট ডে থেকে আশা করি আর প্রবলেম হবে না, যেহেতু আমার উইন্ডোজটা আপডেট নিছে, এখন অনেকটাই ফাস্ট কাজ করতেছে। আমি অনেক ফাইল অবশ্য ডিলিট করে দেবো। বাসায় আবারও বলতেছি, স্যার নাম প্রেজেন্ট হয়েছে, আমি ছিলাম না। আপনার নাম আজম কি? স্যার। দিয়ে দিলাম তো, সাজন ভাই ধন্যবাদ স্যার। ছিলেন না ফ্রি? ও এই যে স্যার মনিরুজ্জামান স্যার ইয়ে দিছি, মেসেজ দিছে, তারপরে শরীফ মোস্তফা মেসেজ দিছিল। শরীফ মোস্তফা বেশ দিছে। বললো যে প্রেজেন্ট দেওয়ার জন্য। হ্যাঁ দিয়ে দিছি। মনির ভাই বলছে জি স্যার। দিয়ে দিছি। হ্যাঁ পাইছি মেসেজ পাইছি। ওকে আচ্ছা ঠিক আছে, মোটামুটি সবারটাই আমি দিয়ে দিছি, কিন্তু এই সালে এমনি মহিউদ্দিন ভাই এসে মনে হয় চলে গেছে, আসছিল এসে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, ওনারটা প্রি রেখে লাগছে, সমস্যা নেই। আচ্ছা বাসায় কাজ হচ্ছে আপনাদের ফার্নিচার, তারপরে কি এই যে মানুষ, এগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমাকে দেখানো, যতটুকু দেখাইছি আজকে। একটু প্রবলেম মনে হতে পারে, সমস্যা নাই, প্র্যাকটিস করবেন, দেখবেন যে এটা অটোমেটিকলি আয়ত্তে চলে আসবে। ঠিক আছে, আজকের মতো আমি এখানেই ক্লোজ করে দিচ্ছি। ভিডিওটা আমি আপলোড করে দেবো কিছুক্ষণের ভিতরে হয়তো বা। আপনার ভিডিওটা দেখে ব্যাকগ্রাউন্ড রিমুভের যতটুকু করা যায় আর কি, নেক্সট ডেতে এটা নিয়ে আবার আলোচনা করবো, সমস্যা নাই। তারপর বাসায় একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? ওকে স্যার। ভাইয়া একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ আমি এই যে আমাদের পেজে একটা আমার প্রবলেম দিছি, পোস্ট করছিলাম, এটা একটু যদি দেখতেন। পেজে জি ভাইয়া। পেজে জি ভাইয়া। পেজে ওকে। র্যাম প্রবলেম নাকি? গুড নট কি? আচ্ছা র্যাম প্রবলেম, এটা দেখবা হাউ টু র্যাম প্রবলেম ইন ফটোশপ, এটা একটা কমন প্রবলেম। এটা সলভ করার খুব সহজ একটা উপায় আছে। এই যে এই টিউটোরিয়ালটা ফলো করবে তাহলেই হবে। প্রথম যে টিউটোরিয়ালটা আসে এই যেটা, এটা ফলো করলেই তোমার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওটার ম্যানুয়ালি ভিতরে যে মানে ফটোশপ আগে অফ করে রাখবে, অফ করে রেখে এইটা ফলো করবে। এটা ফলো করবো, র্যাম প্রবলেম ইন ফটোশপ, জাস্ট ওটার নামটা চেঞ্জ করে দিতে হয়, বুঝছো? ড্রাইভ চেঞ্জ করে দিতে হয়, তাহলেই মনে করো অটোমেটিকলি তোমার এটা সলভ হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এই যে এখানে যে এটা ফলো করো। আচ্ছা স্যার, ফাস্ট করার কোনো বুদ্ধি নাই স্যার? র্যাম কত? ফাস্ট হ্যাঁ? মানে দ্রুত কাজ করবে এরকম কোনো বুদ্ধি নেই? অবভিয়াসলি আছে, সেগুলো এখনই আমি দেখাতে চাচ্ছি না। আগে মাস্কিং শেখেন। যদি আমি প্রথমেই শর্টকাট টেকনিক আপনাকে দেখাই দিই, আপনি তো কাজ শিখবেন না। কাজ শিখবেন? তো আগে আমি শর্টকাট টেকনিক দেখাতে যাচ্ছি না, আমি আপনাকে আগে কাজটা শিখাই নেব, তারপরে আমি ওকে আগে শেখেন। বিকজ পরে 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 দেখা যাবে যে আপনি ওই টেকনিক ফলো করতেছেন না, এটা লাগবে। মানে আপনার মাস্কিং জিনিসটা শিখতে হবেই। যে শর্টকাট টেকনিকগুলো আছে ওইগুলো দিয়েও হবে, কিন্তু আমরা ওইগুলো পরে দেখাবো। মানে আগে কাজটা শিখি, আগে মাস্কিং জিনিসটা বুঝি, বিকজ মাস্কিং লাগবেই। ফটোশপে কাজ করতে হলে, প্রফেশনালি কাজ করতে হলে আপনাকে মাস্কিং এর টেকনিকগুলো বুঝতে হবে। তো এটা বোঝার জন্য আমি আপনাকে ম্যানুয়ালি কষ্ট করাচ্ছি এখন, কিন্তু পরে পরে আমি শর্টকাট টেকনিকগুলো দেখাই দেবো, সমস্যা নেই। আরো ইজি টেকনিক আছে, আগে মাস্কিং জিনিসটা বোঝেন। তো সেই জন্য প্র্যাকটিস করার জন্য আমি আপনাদেরকে কাজগুলো দেখালাম। আর এত কষ্ট করে দেখানোর দরকার নেই, বিকজ আমি জানি আপনাদের শর্টকাট টেকনিক দেখা দিলে আপনি খুব ইজিলি হয়তো বা কাজটা করতে পারবেন, কিন্তু সেটাতে আপনি ফটোশপের বেসটা বুঝবেন না। তো ফটোশপের বেসটা বুঝতে হলে আপনাকে মাস্কিং বুঝতে হবে, আপনাকে ব্রাশ বুঝতে হবে।
ব্রাশের হার্ডনেস বাড়ানো কমানো বুঝতে হবে, তাহলে আপনি লিমিটলেস কাজ করতে পারবেন। আর যদি এখনই আমি আপনাকে শর্টকাট টেকনিক দেখায় দেই, পরে যে আপনি আটকা পড়ে যাবেন, পরে যে মানে আপনি হিমশিম খেয়ে যাবেন যে আল্লাহ এটা তো করতে পারতেছি না, এটা করতে আমার প্রবলেম হচ্ছে, এরকম আর কি। তো সেই জন্য আমি দেখাবো, আমি ওইগুলোও দেখাবো, কিন্তু এখন মাস্কিং জিনিসটা আগে শেখেন। মাস্কিংটা কি, ব্রাশটা কিভাবে ছোট বড় করে, কখন ব্ল্যাক পেইন্ট করব, কখন হোয়াইট পেইন্ট করব, কখন হার্ডনেস বাড়ায় পেইন্ট করতে হবে, কখন হার্ডনেস কমায় পেইন্ট করতে হবে, এই জিনিসগুলো বুঝতে হবে। ওকে, দেখাও শর্টকাট টেকনিকও দেখো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আজকের মতো তাহলে এখানেই ক্লোজ করে দিচ্ছি। ইনশাআল্লাহ নেক্সট ডেতে এই বিষয়টার উপরে আবারও আমি আলোচনা করব, সমস্যা নেই, বিকজ আমার গোড়া ভিত মজবুত হতে হবে। ভিতটাই হচ্ছে সিলেকশন, মাস্কিং। স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে ফটোশপের ভিত। ওই যে ইমেজটা যখন আমি সাইজ দেখে আমি যখন ওটা চেক করে দিয়ে ওকে দিলাম, তখন আমার দেখাচ্ছে স্পেস ডিস্ক ফুল। স্পেস ডিস্কটা কি এটা? ফুল আপনারও র্যাম প্রবলেম, আপনি 1000 এর বেশি দিবেন না, আপনার ফটোশপে রেজুলেশন 1000 এর বেশি দিবেন না, জি ঠিক স্যার। আছে? আর ওই যে ডিস্ক ফুল জি। দেখাচ্ছে না, ডিস্ক ফুল, এই যে ভিডিওটা আমি দেখালাম এটা আপনি ফলো করবেন, এটা আপনিও কাজ করবেন। এই যে এটা, এই যে র্যাম প্রবলেম, ফটোশপ এরর বিকজ দেয়ার ইজ নট এনাফ মেমরি, এক ডোজ সবার জন্য। এটাই সবার জন্য। হ্যাঁ, যদি এই কথাটা আসে তাহলে এটা ফলো করবেন, এটা একটা কমন প্রবলেম, মানে কমন প্রবলেম, এটা কোনো কিছু না, কমন প্রবলেম, জাস্ট এটা ফলো করবেন। ওরা কি করছে ওইখানে, যে ওরা যা করছে তাই করে দেবেন, ইনশাআল্লাহ আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এটা খুবই একটা কমন প্রবলেম। আমি এটা ভাবছিলাম টিউটোরিয়াল বানাবো, কিন্তু আমি বানাই নাই, কারণ এই টিউটোরিয়াল অনেক আছে, র্যাম প্রবলেমের টিউটোরিয়াল। ফটোশপের এটা ফলো করলে অটোমেটিক্যালি প্রবলেমটা সলভ হয়ে যায়, পরে আর বলেন না যে র্যাম প্রবলেম। ওকে, জি স্যার। এই আর কি। ওকে স্যার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর মেইন কথা হচ্ছে যে গ্রাফিক্স রিলেটেড কাজ করতে হলে একটু হার্ডকোর কম্পিউটার নিতে হয়, মানে একটু ভালো কম্পিউটার নিতে হয়। চেষ্টা করবেন এখন যে কম্পিউটার আছে শিখতেছেন শেখেন, কিন্তু প্রফেশনালি যদি পরবর্তীতে কাজ করতে হয় তাহলে কিন্তু আপনাকে ভালো পিসি, হার্ডকোর একটা পিসি নিতেই হবে। ওকে, মানে মাথায় যেন ল্যাপটপের এই এটা থাকে যে সমস্যা নাকি? আমি জানি না, আমার তো ল্যাপটপ ভালো করে 7 জেনারেশনের এইচপি, তারপরে র্যাম 4GB হবে, হার্ড ডিস্ক RAM 4GB, তাহলে তো সমস্যা কথা হবে না, না। তো এটা তো বলতেছিলাম না। ওই 7 আচ্ছা ঠিক আছে, আপনি ওইটা ফলো করেন, তাহলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে, সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এখানে ক্লোজ করে দিচ্ছি, কালকে আবার দেখা হবে। Yes. আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Allah Hafiz, sir. Allah Hafiz. ছাড়তে চাচ্ছি না নাকি বলতেছে যে কোন দুনিয়ায় আসলাম রে বাবা। ভিডিও সমস্যা নেই, আমরা আছি।